ভোরের নরম রোদ জানালার ফাঁক গলে পুরো ঘরটাকে আলোকিত করে তুলেছে। পাখির ডাক আর শীতল বাতাসে গ্রামের সকালটা যেন অন্যরকম শান্ত। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। ফরহাদ, উঠবি নাকি গায়ে এক বালতি পানি ঢেলে দেবো? চিৎকার শুনে ফরহাদ ধরফর করে উঠে বসল। চোখ মেলে সামনে তাকাতেই অবাক। দরজার সামনে দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মুখ ভর্তি দুষ্টু হাসি, চোখে চির ও চেনা দুষ্টুমি। মেয়েটার নাম নুসরাত, ফরহাদের খালাতো বোন। বয়সে 3 বছরের বড়। ছোটবেলা থেকেই সে ফরহাদের সঙ্গে এমনভাবে ঝগড়া আর খুনসুটি করত যে পুরো বাড়ির সবাই তাদের নিয়ে হাসত। ফরহাদ চোখ কচলাতে কচলাতে বলল, আপু, সকালে মানুষের ঘুম ভাঙানোর এটাই কি নতুন পদ্ধতি? নুসরাত মুখ বাঁকিয়ে বলল, নতুন না, তোর জন্য স্পেশাল। তুই তো ছোটবেলা থেকেই ঘুম কাতুরে। আমি এখন আর ছোট নেই। ও মা, তাই নাকি? আয়নায় নিজেকে দেখেছিস? এখনো সেই আগের মতোই বাচ্চা। কথাটা শুনে আশেপাশে থাকা সবাই হেসে উঠল। ফরহাদ বিরক্ত হয়ে বালিশটা ছুঁড়ে মারতেই নুসরাত সেটা ধরে নিয়ে আরও জোরে হেসে বলল, ধরতে পারলে আগে। এই বলে সে দৌড়ে পালিয়ে গেল। ফরহাদও তার পেছনে দৌড় দিল। উঠোন জুড়ে শুরু হয়ে গেল তাদের ছোটবেলার সেই চিরচেনা দৌড়ঝাঁপ। নানু বারান্দায় বসে হেসে বললেন, ওদের দুজনকে দেখলে মনে হয় সময়টা আজও থেমে আছে। সকালের নাস্তা শেষ করে সবাই যার যার কাজে ব্যস্ত। ফরহাদ উঠোনে বসে ফোন দেখছিল। হঠাৎ তার ফোনটা উধাও। চারদিকে খুঁজেও পাচ্ছে না। কিছুক্ষণ পর দূর থেকে নুসরাতের হাসির শব্দ। সে আম গাছের নিচে দাঁড়িয়ে ফোনটা হাতে ঘোরাচ্ছে। এই নে, নিজের জিনিসও সামলাতে পারিস না। ফরহাদ এগিয়ে গিয়ে ফোন নিতে চাইলে নুসরাত হাতটা উঁচু করে ধরল। আগে বল, আমি পৃথিবীর সবচেয়ে ভালো আপু? অসম্ভব। তাহলে ফোনও অসম্ভব। দুজনের টানাটানিতে হঠাৎ ফোনটা নিচে পড়ে গেল। দুজনই একসঙ্গে নিচু হয়ে ফোন তুলতে গিয়ে কপালে কপাল লেগে গেল। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। তারপর নুসরাত হেসে ফেলল। ফরহাদও আর রাগ ধরে রাখতে পারল না। বিকেলে সবাই মিলে নদীর পাড়ে বেড়াতে গেল। নুসরাত ইচ্ছে করেই ফরহাদের পাশে এসে হাঁটতে লাগলো। শোন, শহরে গিয়ে গিয়ে আমাকে একদম ভুলে গেছিস? না তো। মিথ্যে। এতদিনে একটা ফোনও করিসনি। ফরহাদ মাথা নিচু করে বলল। ব্যস্ত ছিলাম। নুসরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যস্ততা কখনো আপন মানুষকে ভুলে যাওয়ার অজুহাত হতে পারে না। কথাটা শুনেই ফরহাদ চুপ হয়ে গেল। নুসরাত আবার আগের মতোই হেসে বলল, যাই হোক, এখন যেহেতু এসেছিস, তোর 1 মিনিটও শান্তিতে কাটাতে দেব না। পুরো ছুটি আমার নিয়ন্ত্রণে। ফরহাদ হেসে বলল, তাহলে বুঝি আমার কপাল খারাপ? একদম। দুজনেই হেসে উঠল। দূরে অস্ত যাওয়া সূর্যের আলো নদীর জলে ঝিলমিল করছে। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি এই দুষ্টুমি আর খুনসুটির আড়ালেই ধীরে ধীরে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। গ্রামের বিকেল মানেই এক অন্য রকম সৌন্দর্য। সোনালি রোদ ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। মাঠের ওপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে। দূরে গরু নিয়ে বাড়ি ফিরছে রাখাল ছেলেরা। কোথাও ভেসে আসছে আজানের ধ্বনি, কোথাও আবার শিশুদের খেলাধুলার হাসি। নদীর পাড় থেকে বাড়ি ফেরার পর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফরহাদ নিজের ঘরে এসে বিছানায় শুয়ে ফোনে গান শুনছিল। শহরের ব্যস্ত জীবনে এমন শান্ত পরিবেশ সে বহুদিন পায়নি। মনে হচ্ছিল কয়েকটা দিন অন্তত সব চিন্তা ভুলে এখানে কাটিয়ে দেবে। ঠিক তখনই ঠাস, দরজাটা হঠাৎ খুলে গেল। ফরহাদ চমকে উঠে বসে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে নুসরাত। তার হাতে একটা বড় বালিশ, মুখে সেই রহস্যময় হাসি। ফরহাদ সন্দেহের চোখে তাকিয়ে বলল, এই হাসির মানে কি? নুসরাত উত্তর না দিয়ে হঠাৎ বালিশটা ছুঁড়ে মারল। ধপ, বালিশটা সোজা ফরহাদের মুখে এসে লাগলো। এই আপু। নুসরাত হেসে বলল, বদলা নিলাম। সকালে তুইও তো বালিশ ছুঁড়েছিলি। আমি আত্মরক্ষার জন্য ছুঁড়েছিলাম। আমি আক্রমণের জন্য ছুঁড়েছি। কথা শেষ হতেই আবার আরেকটা বালিশ ছুঁড়ে দিল। ফরহাদও এবার ছাড়ার পাত্র নয়। সেও একটা বালিশ তুলে ছুঁড়ে মারল। মুহূর্তেই ঘরের ভেতর শুরু হয়ে গেল বালিশ যুদ্ধ। দুজনের হাসির শব্দে বাড়ির সবাই দৌড়ে এলো। খালা দরজায় দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ, এরা বড় হবে কবে? নানু হেসে বললেন, বড় হয়ে আর এমন আনন্দ কোথায় পাবি? রাতের খাবারের সময় সবাই একসাথে খেতে বসেছে।
বড় টেবিল ভর্তি নানা রকমের খাবার, গরম ভাত, দেশি মুরগির ঝোল, ডাল, ভর্তা, ইলিশ মাছ আর দই। ফরহাদ খেতে শুরু করতেই নুসরত তার প্লেটে হঠাৎ 3টে কাঁচা মরিচ রেখে দিল। এই নে তোর জন্য স্পেশাল। ফরহাদ অবাক হয়ে বলল, আমি তো ঝাল খাই না। আজ থেকে খাবি? না। খেতেই হবে। ফরহাদ সুযোগ বুঝে সেই 3টে মরিচ নুসরতের প্লেটে ফিরিয়ে দিল। পুরো টেবিলে আবার হাসির রোল পড়ে গেল। নানু বললেন, তোমরা বিয়ে হয়ে গেলেও এমনিই থাকবে মনে হয়। নানুর কথায় সবাই হেসে উঠলেও ফরহাদ আর নুসরত দুজনেই এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর আবার স্বাভাবিক হয়ে গেল সব কিছু। রাত প্রায় 10:30। সবাই ঘুমিয়ে পড়েছে। ফরহাদ বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুলো দেখছিল। হঠাৎ পাশ থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ। ঘুম আসছে না? পেছনে তাকিয়ে দেখল নুসরত, হাতে 2টো মাটির কাপ, একটায় ধোয়া ওঠা চা। সে একটা কাপ ফরহাদের হাতে দিয়ে পাশে বসলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, শুধু ঝিঝি পোকার ডাক আর রাতের বাতাস। নুসরত ধীরে বলল, জানিস, তুই যখন শহরে চলে গেলি বাইরে অনেক ফাঁকা লাগতো। ফরহাদ কাপের দিকে তাকিয়ে বলল, আমারও মাঝে মাঝে গ্রামের কথা মনে পড়তো। মাঝে মাঝে? হুম। আর আমার কথা? ফরহাদ একটু হেসে বলল। তোমার কথাও। নুসরত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মনে হলো সে হাসিটা লুকোনোর চেষ্টা করছে। পরদিন সকাল। আজ গ্রামে বড় মেলা বসবে। এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে সবাই। সকাল থেকেই বাড়িতে উৎসবের আমেজ। নানু বললেন, বিকেলে সবাই একসঙ্গে মেলায় যাব। নুসরত সঙ্গে সঙ্গে বলল, আমি কিন্তু ফরহাদকে নিয়ে নাগরদোলায় উঠবো। ফরহাদ ভয় পাওয়ার ভান করে বলল, আমি উঠব না। তাহলে জোর করে তুলবো। আমি পালিয়ে যাব। আমি ধরে আনবো। আবার শুরু হলো দুজনের তর্ক। বিকেল 4টের দিকে সবাই নতুন পোশাক পরে মেলার উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারদিকে শুধু মানুষের ভিড়। বাচ্চাদের হাতে রঙিন বেলুন, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ খেলনা বিক্রি করছে। মেলার প্রবেশ মুখে পৌঁছতেই নুসরত ফরহাদের হাত ধরে টান দিল। চল আগে নাগরদোলা। আগে একটু ঘুরি। না। আপু। চুপ। ফরহাদ বুঝল আজ আর রক্ষে নেই। দুজন নাগরদোলায় উঠল। ধীরে ধীরে নাগরদোলা উপরে উঠতে লাগলো। উঁচুতে উঠতেই পুরো গ্রামটা চোখের সামনে ভেসে উঠল। দূরে নদী, সবুজ ধানক্ষেত, মসজিদের মিনার, আকাশে লালচে সূর্য। নুসরত মুগ্ধ হয়ে বলল, দেখ কত সুন্দর। ফরহাদও তাকিয়ে রইল। ঠিক তখনই নাগরদোলা একটু জোরে তুলে উঠল। ভয়ে নুসরত অজান্তেই ফরহাদের হাত শক্ত করে ধরে ফেলল। ফরহাদ কিছু বলল না, শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। নুসরত কয়েক সেকেন্ড পর বুঝতে পেরে লজ্জা পেয়ে হাত ছেড়ে দিল। আমি ভয় পেয়েছিলাম। ফরহাদ মুচকি হেসে বলল, এই প্রথম দেখলাম দুষ্টু আপুও ভয় পায়। কারোর কাছে বলবি না। ভাবছি পুরো গ্রামে মাইকিং করব। ফরহাদ। বলে এসে আবার হালকা একটা ঘুষি মারল। নাগরদোলা থেকে নেমে তারা আইসক্রিম কিনল। তারপর খেলনা, চুড়ি, বই আর মাটির তৈরি নানা জিনিস দেখতে দেখতে মেলার ভেতর হাঁটছিল। হঠাৎ ফরহাদের চোখে পড়ল দূরে কয়েকজন অপরিচিত যুবক দাঁড়িয়ে বারবার নুসরতের দিকে তাকাচ্ছে। তাদের একজন আবার মোবাইল বের করে ছবি তোলার চেষ্টা করলো। ফরহাদের মুখের হাসি মিলিয়ে গেল। সে ধীরে ধীরে নুসরতের সামনে এসে দাঁড়ালো। নুসরত অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ফরহাদ শান্ত গলায় বলল, চলো অন্যদিকে যাই। কিন্তু তখন সে বুঝতে পারেনি মেলায় দেখা সেই অচেনা মানুষগুলোর কারণেই খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে একের পর এক রহস্য, যা শুধু তাদের সম্পর্ক নয়, পুরো পরিবারের জীবনকেই নাড়িয়ে দেবে। মেলার কোলাহল তখনও চারদিকে ছড়িয়ে আছে। নাগরদোলার আলো একের পর এক ঘুরছে। বাতাসে ভেসে আসছে জিলিপির মিষ্টি গন্ধ, ভাজা চানাচুরের সুবাস আর মাইকে বাজতে থাকা পুরনো বাংলা গান। কিন্তু ফরহাদের চোখে তখন আর মেলার আনন্দ নেই। তার দৃষ্টি আটকে আছে একটু দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন অচেনা যুবকের দিকে। তাদের মধ্যে একজন বারবার মোবাইল তুলে নুসরতের দিকে তাকাচ্ছে, আরেকজন নিচু গলায় কি যেন বলতেই সবাই হেসে উঠল। ফরহাদের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে ধীরে ধীরে নুসরতের সামনে এসে দাঁড়ালো, যেন অজান্তেই তাকে আড়াল করে দিল। নুসরত অবাক হয়ে বলল, কি হলো, হঠাৎ এমন দাঁড়িয়ে আছিস কেন? ফরহাদ স্বাভাবিক থাকার চেষ্টা করে হেসে বলল, কিছু না, চলো ওইদিকে যাই। ওদিকে কেন?
এই দিকটা খুব ভিড়। নুসরাত কিছু না বুঝলেও ফরহাদের মুখের পরিবর্তনটা চোখ এড়ালো না। সে আর কিছু না বলে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। মেলার মাঝখানে ছোট্ট একটা দোকানে কাঁচের রঙিন চুড়ি সাজানো। নুসরাত থেমে গেল। এই ছুরিগুলো কত সুন্দর। দোকানদার হেসে বলল। আপা একবার হাতে পরে দেখেন। নুসরাত কয়েকটা চুড়ি হাতে নিতেই ফরহাদ বলল। এই নীল রংটা তোমার হাতে ভালো লাগবে। নুসরাত অবাক হয়ে তাকালো। তুই বুঝি এসবও বুঝিস? একটু একটু। মিথ্যেবাদী। সত্যি? তাহলে কিনে দে। ফরহাদ এক মুহূর্ত দেরি না করে চুড়িগুলো কিনে দিল। চুড়ি হাতে নিয়ে নুসরাতের চোখ দুটো চকচক করে উঠল। সে খুব আস্তে বলল। ধন্যবাদ। ফরহাদ মুচকি হেসে বলল। এই প্রথম তোকে চুপ থাকতে দেখলাম। বেশি কথা বলিস না। বলেই সে হালকা করে কনুই দিয়ে একটা গুঁতো দিল। ঠিক তখনই আপা একটা ছবি তুলবেন? একজন অচেনা ছেলে সামনে এসে দাঁড়ালো। নুসরাত ভদ্রভাবে বলল। না ধন্যবাদ। ছেলেটা সরে গেল ঠিকই, কিন্তু যাওয়ার আগে এমনভাবে তাকালো যে ফরহাদের ভালো লাগলো না। সে ঘুরে দেখল একই ছেলেটা দূরে গিয়ে আগে সেই দলের সঙ্গে কথা বলছে। ফরহাদের সন্দেহ আরও বাড়ল। কিছুক্ষণ পর সবাই মিলে পিঠের দোকানে বসলো। খালা বললেন। সবাই যা খেতে চাও বলো। নানু বললেন। আমার জন্য ভাপা পিঠা আনিস। নুসরাত সঙ্গে সঙ্গে বলল। আমার চিতই পিঠা। ফরহাদ বলল। আমার যা দেয় তাই চলবে। নুসরাত হেসে বলল। ওকে চাল পিঠা দাও। আবার শুরু করলি? সকালের মরিচের বদলা এখনো শেষ হয়নি। টেবিল জুড়ে আবার হাসির রোল পড়ে গেল। খাওয়া শেষ করে সবাই যখন মেলা ঘুরছিল তখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশে এক মুহূর্তে অন্ধকার। শুধু দোকানগুলোর কেরোসিন বাতি আর দূরের জেনারেটরের আলো। লোকজনের চিৎকারে পুরো মেলা এলোমেলো হয়ে গেল। কেউ কারোর হাত ছেড়ে ফেলেছে, কেউ বাচ্চাদের খুঁজছে। এই বিশৃঙ্খলার মাঝেই নুসরাত হঠাৎ বুঝতে পারল সে পরিবারের সবার থেকে আলাদা হয়ে গেছে। সে চারিদিকে তাকিয়ে সবাইকে ডাকলো। নানু, খালা। কেউ উত্তর দিল না। ঠিক তখনই কেউ তার হাত ধরল। নুসরাত ভয় পেয়ে ঘুরতেই দেখলো ও ফরহাদ। ভয় পেও না, আমি আছি। এই চারটে শব্দ যেন মুহূর্তেই তার সব আতঙ্ক দূর করে দিল। সে অজান্তেই ফরহাদের হাত শক্ত করে ধরে ফেলল। দুজন ধীরে ধীরে ভিড়ের বাইরে বেরিয়ে এলো। কয়েক মিনিট পর আবার আলো জ্বলে উঠল। আলো ফিরতেই দেখা গেল পরিবারের সবাই তাদের খুঁজছে। খালা দৌড়ে এসে বললেন। তোরা কোথায় ছিলি? নুসরাত হেসে বলল। হারিয়ে গিয়েছিলাম। নানু বললেন। ভাগ্য ভালো ফারহাদ ছিল। ফরহাদ শুধু হেসে মাথা নাড়ল, কিন্তু তার চোখ আবারও ভিড়ের দিকে চলে গেল। সেই অচেনা যুবকদের একজন এখনও দাঁড়িয়ে আছে, আর এবার সে সরাসরি ফরহাদের দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই ছেলেটা ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটিয়ে ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। রাত অনেক হয়েছে। সবাই বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। গ্রামের কাঁচা রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, আকাশ ভরা অসংখ্য তারা। নুসরাত হাঁটতে হাঁটতে বলল। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, তাই না? ফরহাদ একটু চুপ থেকে বলল। হ্যাঁ, তবে একটা বিষয় আমার ভালো লাগেনি। কোনটা? কিছু লোক তোমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। নুসরাত হেসে বলল। ওসব নিয়ে ভাবিস না। আমি ভাবছি। কেন? ফরহাদ উত্তর দিল না, শুধু সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। নুসরাত তার মুখের দিকে তাকিয়ে বুঝল এটা সেই হাসি খুশি ফরহাদ নয়। তার চোখে যেন অদ্ভুত এক দায়িত্ববোধ। বাড়িতে ফিরে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ ঠক 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 বাইরের প্রধান গেট থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো। ফরহাদের ঘুম ভেঙে গেল। সে ধীরে ধীরে উঠে জানালার পর্দা সরালো। বাইরে চাঁদের ম্লান আলো। গেটের সামনে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। লোকটা চারিদিকে তাকিয়ে খুব আস্তে একটা খাম গেটের ভেতরে ছুঁড়ে ফেলল। তারপর মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিলিয়ে গেল। ফরহাদের বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি নিচে নেমে গেট খুলে খামটা তুলে নিল। খামের ওপর বড় বড় অক্ষরে শুধু একটা নাম লেখা, নুসরাত। ফরহাদের কপালে ভাঁজ পড়ে গেল। সে ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে মাত্র একটা কাগজ, কাপা হাতে লেখা কয়েকটি লাইন। যাকে তোমরা সবচেয়ে নিরাপদ ভাবছ সেই সবচেয়ে বড় বিপদের মুখে। সময় থাকতে সাবধান হও। চিঠিতে কোনো নাম নেই, কোনো ঠিকানাও নেই, শুধু লাল কালি দিয়ে আঁকা ছিল একটি অদ্ভুত চিহ্ন। চিহ্নটা দেখি ফরহাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল।
কারণ এই একই চিহ্ন সে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার সময় দেখেছিল। রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। ফরহাদের হাতে ধরা কাগজটা কাঁপছে। লাল কালিতে আঁকা সেই অদ্ভুত চিহ্নটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। বহু বছর আগের একটা রাত, প্রচণ্ড বৃষ্টি, মানুষের চিৎকার, আর ঠিক এই একই চিহ্ন। ফরহাদ দ্রুত চোখ বন্ধ করল। না, সেই স্মৃতি এখন আর মনে করতে চায় না। কিন্তু অতীত যেন জোর করেই ফিরে আসে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। ফরহাদ, এত রাতে বাইরে কি করিস? চমকে উঠে পেছনে তাকাতেই দেখলো তার বড় মামা দাঁড়িয়ে আছেন। ফরহাদ মুহূর্তের মধ্যেই কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিল। কিছু না মামা, মনে হলো গেটের বাইরে কেউ ছিল। মামা চারদিকে একবার তাকিয়ে বললেন, হয়তো ভুল দেখেছিস, চল ঘুমিয়ে পড়। ফরহাদ জোর করে হাসল, জি। কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন এখনো দূর থেকে বাড়িটার দিকে নজর রাখছে। সকালে সূর্য উঠতেই বাড়িতে আবার হাসি আনন্দ শুরু হয়ে গেল। নানু উঠোনে বসে শাক করছেন, খালা রান্নাঘরে ব্যস্ত, আর নুসরত আগের মতোই সবার সঙ্গে দুষ্টুমি করছে, যেন গত রাতের কোনো ঘটনাই ঘটেনি। ফরহাদ চুপচাপ বারান্দায় বসেছিল, বারবার পকেট থেকে চিঠিটা বের করে দেখছে। ঠিক তখনই নুসরত এসে তার সামনে দাঁড়ালো। কি ব্যাপার, আচ্ছা তো চুপচাপ কেন? কিছু না। মিথ্যে বলছিস কেন মনে হলো? কারণ তুই যখন কিছু লুকাস তখন বারবার একই দিকে তাকিয়ে থাকিস। ফরহাদ অবাক হয়ে তাকালো। তুই এত কিছু খেয়াল করিস? নুসরত মুচকি হেসে বলল। ছোটবেলা থেকে তোকে দেখছি। কথাটা শুনে ফরহাদের মুখে হালকা হাসি ফুটল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। সকাল গড়িয়ে দুপুর, হঠাৎ গ্রামেরই এক ছোট ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ফরহাদ ভাই, আপনাকে কেউ ডাকছে। কে? বাঁশধারের পাশে দাঁড়িয়ে আছে। ফরহাদের সন্দেহ হলো। সে কাউকে কিছু না বলে একাই রওনা দিল। বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই দেখলো সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, মুখে সাদা দাড়ি, মাথায় টুপি। লোকটা ধীরে ধীরে বললেন, তুমি কি ফরহাদ? জি। বৃদ্ধ তার দিকে একটা ছোট কাপড়ে মোড়ানো জিনিস বাড়িয়ে দিলেন। এটা তোমার জন্য। কে পাঠিয়েছে? বৃদ্ধ মাথা নাড়লেন। যে পাঠিয়েছে তার নাম বলার অনুমতি আমার নেই। এটুকু বলেই তিনি দ্রুত চলে গেলেন। ফরহাদ কাপড়টা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো রূপোর লকেট। লকেটের এক পাশে সেই একই লাল চিহ্ন খোদাই করা, আর অন্য পাশে মাত্র একটি শব্দ, ফিরে এসো। ফরহাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই তার পেছন থেকে নুসরতের কণ্ঠ শোনা গেল। তুই এখানে কি করছিস? ফরহাদ তাড়াতাড়ি লকেটটা মুঠোর ভেতর লুকিয়ে ফেলল। এমনি একটু হাঁটতে এসেছিলাম। নুসরত সন্দেহের চোখে তাকালো। আমার কাছেও এখন লুকানো শুরু করলি? ফরহাদ কিছু বলল না, তার নীরবতাই যেন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ালো। সন্ধ্যার পর বাড়ির সবাই উঠোনে গল্প করছে। হঠাৎ পাশের বাড়ির এক চাচা দৌড়ে এসে বললেন, শুনছেন, আজ দুপুরে মেলার পাশের জঙ্গল থেকে এক অচেনা লোককে ধরে নিয়ে গেছে পুলিশ। সবাই অবাক হয়ে গেল। মামা জিজ্ঞেস করলেন, কেন? চাচা নিচু গলায় বললেন, লোকটার ব্যাগ থেকে নাকি কয়েকজন গ্রামের মেয়ের ছবি পাওয়া গেছে। এই কথা শুনেই ফরহাদের বুক ধক করে উঠল। তার চোখ অজান্তেই নুসরতের দিকে চলে গেল। নুসরত কিছুই জানে না, সে নিশ্চিন্তে সবার সঙ্গে গল্প করছে। ফরহাদ মনে মনে প্রতিজ্ঞা করল, যাই ঘটুক না কেন নুসরতের কোনো ক্ষতি সে হতে দেবে না। কিন্তু সে জানতো না বিপদ ইতিমধ্যেই তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, কারণ দোতলার বারান্দার অন্ধকার কোণ থেকে কেউ একজন দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল, আর তার হাতে ধরা ছিল ঠিক সেই লাল চিহ্ন আঁকা আরেকটি খাম। রাত নেমেছে অনেকক্ষণ, গ্রামের আকাশে অসংখ্য তারা জ্বলছে, কিন্তু ফরহাদের মনে যেন কোনো আলো নেই। উঠোনে সবাই গল্পে মেতে আছে, কেউ চা খাচ্ছে, কেউ হাসছে, কেউ আবার আগামীকালের কাজের পরিকল্পনা করছে। শুধু ফরহাদ বারবার দোতলার অন্ধকার বারান্দার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সেখানে কেউ আছে, কেউ একজন তাদের প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত লক্ষ্য করছে। হঠাৎ একটা হালকা শব্দ, ঠক। মনে হলো কাঠের দরজায় কেউ হাত ছুঁয়েছে। ফরহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নুসরাত সেটা লক্ষ্য করল। কোথায় যাচ্ছিস? একটু আসি। এই রাতে? একটু কাজ আছে। নুসরাত ভ্রু কুঁচকে তাকালো। আজ সারাদিন ধরেই ফরহাদের আচরণ বদলে গেছে, সে যেন কিছু একটা লুকোচ্ছে। ফরহাদ কারোর দিকে আর না তাকিয়ে দোতলা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল।
পুরো বারান্দা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মেঝেতে পড়েছে। সে ধীরে ধীরে সামনে এগোতেই দেখল কেউ নেই, চারপাশ নিস্তব্ধ। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল মেঝের ওপর। সেখানে পড়ে আছে একটি কালো খাম। খামের ওপরে লাল কালি দিয়ে আঁকা সেই একই রকম চিহ্ন। ফরহাদের বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত খামটা তুলে নিল। কাপা হাতে খুলতেই ভেতর থেকে একটা ছোট্ট কাগজ বেরিয়ে এলো। তাতে মাত্র কয়েকটি লাইন লেখা, তুমি সত্যের খুব কাছে চলে এসেছো, আর এক কদম এগোলেই মৃত্যু। যদি নুসরাতকে বাঁচাতে চাও তাহলে কাল সূর্য ডোবার আগে পুরনো জমিদার বাড়িতে একা চলে এসো, কাউকে জানাবে না। বিশ্বাসঘাতক তোমাদের খুব কাছেই আছে। শেষ লাইনটা পড়ে ফরহাদের শরীর ঠান্ডা হয়ে গেল। বিশ্বাসঘাতক তোমাদের খুব কাছেই আছে মানে কি? তাদের পরিবারের কেউ, নাকি গ্রামের কোনো পরিচিত মানুষ? ঠিক তখনই পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ। ফরহাদ ঘুরে তাড়াতেই কেউ নেই, কিন্তু বারান্দার শেষ মাথায় একটা সাদা কাপড় বাতাসে দুলছে। মুহূর্তের জন্য মনে হলো একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সেখানে গেল। কিছুই নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা ভাঙা কাচের টুকরো। সেই কাঁচে নিজের মুখ দেখেই ফরহাদ চমকে উঠল। তার মুখের পেছনে যেন আরেকটা ছায়া দাঁড়িয়েছিল। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সেই রাতেই ফরহাদের আর ঘুম এলো না। বারবার লকেটটা হাতে নিয়ে দেখছে। রূপোর পুরনো লকেট, লাল চিহ্ন, আর সেই একটি শব্দ, ফিরে এসো। হঠাৎ তার মনে পড়ে গেল বহু বছর আগে সেই রাতের একটা দৃশ্য। সে তখন খুব ছোট, বৃষ্টি হচ্ছিল। একজন মহিলা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলেন, যাই হোক এই লকেটটা কখনো হারাবি না। তারপর একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, মানুষের চিৎকার, আগুন, আর তারপর সব অন্ধকার। ফরহাদ কপাল চেপে ধরল, মাথা যেন ফেটে যাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, ঠক ঠক ঠক। ফরহাদ, নুসরাতের কণ্ঠ। সে দরজা খুলতেই দেখল নুসরাত হাতে এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে। ঘুমাসনি এখনো? না। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। ফরহাদ জোর করে হাসল। কিছু না। নুসরাত এবার একটু রেগে গেল। সবসময় একই কথা বলিস, আমি কি এতটাই পর? ফরহাদ চুপ করে রইল। কিছুক্ষণ নীরবতার পর নুসরাত ধীরে বলল, ছোটবেলায় মনে আছে তুই পড়ে গেলে আমি কাঁদতাম, আমি অসুস্থ হলে তুই সারা রাত জেগে থাকতিস, তাহলে আজ কেন আমাকে কিছুই বলছিস না? ফরহাদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে সত্যিটা বলতে চাইল কিন্তু পারল না। যত কম মানুষ জানবে ততই নিরাপদ থাকবে নুসরাত। বিশ্বাস কর, সময় হলে সব বলবো। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। আমি শুধু চাই তুই ভালো থাক। এটুকু বলেই সে চলে গেল। ফরহাদ দরজা বন্ধ করে অনেকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। পরদিন সকাল, বাড়িতে আবার কোলাহল, কিন্তু ফরহাদের মাথায় একটাই চিন্তা, আজ সূর্য ডোবার আগে তাকে পুরনো জমিদার বাড়িতে যেতে হবে। সে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ল, কিন্তু সে জানতো না তার বের হওয়ার কয়েক মিনিট পরই নুসরাতও চুপি চুপি তার পিছু নিল। কারণ সে বুঝে গেছে ফরহাদ বড় কোনো বিপদের মধ্যে আছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত জমিদার বাড়ি। ভাঙা দেওয়াল, জং ধরা লোহার ফটক, চারদিকে বুনো লতা পাতা। পাখির ডাকও যেন এখানে এসে থেমে গেছে। ফরহাদ ধীরে ধীরে ভেতরে ঢুকল। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ উপরতলা থেকে একটা আওয়াজ ভেসে এলো, ফরহাদ, ওপরে এসো। ফরহাদ এক মুহূর্ত দ্বিধা করল, তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে ধুলো উঠছে, পুরনো কাঠ কুকিয়ে উঠছে। হঠাৎ শেষ ধাপে পা রাখতেই থাম, সিঁড়ির একটা অংশ ভেঙে পড়ল। কষ্টে নিজেকে সামলে নিল সে। উপরে উঠে দেখলো ও বারান্দা ফাঁকা, কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা কণ্ঠ ভেসে এলো, অনেকদিন পর ফিরলে ফরহাদ। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি মুখের কাপড় সরিয়ে ফেলল। মুখটা দেখি ফরহাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার মুখ থেকে শুধু একটি শব্দই বেরিয়ে এলো, আপনি? ঠিক সেই মুহূর্তে নিচতলা থেকে নুসরাতের আতঙ্কিত চিৎকার ভেসে এলো, ফরহাদ, বাঁচাও! ফরহাদ দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু তার আগেই পুরো জমিদার বাড়িটা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। নুসরাতের চিৎকার যেন পুরো জমিদার বাড়ির নীরবতা ছিঁড়ে দিল। ফরহাদ, বাঁচাও! এক মুহূর্ত দেরি করল না ফরহাদ। সে দৌড়ে সিঁড়ির দিকে ছুটতেই পেছন থেকে সেই রহস্যময় লোকটি শান্ত গলায় বলল, নিচে গেলে হয়তো ওকে আর জীবিত পাবে না। ফরহাদের পা থেমে গেল। সে দাঁত চেপে বলল, তুমি কে?
লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক স্থিরতা। আমি কে সেটা এখন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুই সত্য জানতে প্রস্তুত কিনা। আমার সত্যের দরকার নেই, আগে নুসরাতকে ছাড়। লোকটা হালকা হাসলো। তুই এখনো আগের মতোই, নিজের কথা কখনো ভাবিস না। ফারহাদ আর এক মুহূর্তও অপেক্ষা করল না, সজোরে লোকটার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটা যেন আগেই সব বুঝে রেখেছিল। একটু পাশ কাটাতেই ফরহাদ ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। উঠে দাঁড়িয়ে চারদিকে তাকাতেই সে দেখল লোকটা উধাও, যেন কখনো সেখানে ছিলই না। ঠিক তখনই আবার নিচ থেকে আওয়াজ এলো। ফরহাদ ভাই। এবারের কণ্ঠটা নুসরাতের নয়, গ্রামের সেই ছোট ছেলেটা। ফরহাদ দ্রুত নিচে নেমে দেখলেও ছেলেটা ভয়ে কাঁপছে। কি হয়েছে? আপনার সঙ্গে যে আপু এসেছিল তাকে কয়েকজন কালো কাপড় পরা লোক জঙ্গলের দিকে নিয়ে গেছে। ফরহাদের মাথায় যেন বাজ পড়ল। কোন দিকে গেছে? ছেলেটা কাপা হাতে বাঁশঝাড়ের পাশে সরু পথটা দেখিয়ে দিল। আর এক সেকেন্ডও নষ্ট করলো না ফরহাদ। সে প্রাণপণে সেই পথ ধরে দৌড়তে শুরু করলো। জঙ্গলের ভেতর ঢুকতেই চারপাশ অস্বাভাবিক নিস্তব্ধ। হঠাৎ বাতাসে ভেসে এলো নুসরতের ক্ষীণ কণ্ঠ। ফরহাদ! সেই শব্দ অনুসরণ করে এগোতেই দেখতে পেল একটা পুরনো বটগাছের নিচে লাল চিহ্ন আঁকা আরেকটি খাম পড়ে আছে। ফরহাদ খামটা হাতে তুলে নিতেই তার পেছনের ঝোপে কিছু একটা নড়ে উঠল। ঝোপের ভেতরটা আবারও নড়ে উঠল। ফরহাদ এক ছটকায় পিছিয়ে গেল। চারপাশে গাঢ় নীরবতা, শুধু শুকনো পাতার উপর দিয়ে কারো হাঁটার খসখস শব্দ। তার বুকের ধুকপুকানি যেন পুরো জঙ্গল শুনতে পাচ্ছে। সে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা একটা শক্ত ডাল তুলে নিল। তারপর সতর্ক পায়ে ঝোপটার দিকে এগিয়ে গেল। 1, 2, 3। হঠাৎ ঝোপ ফাঁক করে একটা কালো অবয়ব লাফিয়ে বেরিয়ে এলো। ফরহাদ আত্মরক্ষার জন্য ডালটা ঘুরিয়ে মারতে এই লোকটা দ্রুত সরে গেল। মুখ ঢাকা, পুরো শরীরে কালো পোশাক, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। লোকটা কোনো কথা বলল না, বরং ফরহাদের হাতে থাকা খামের দিকে তাকিয়ে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। ফরহাদ চিৎকার করে বলল, থামো। কিন্তু লোকটা মুহূর্তের মধ্যেই গাছের আড়ালে মিলিয়ে গেল। ফরহাদ তাকে ধাওয়া করতে গিয়েও থেমে গেল, কারণ এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নুসরাত। সে দ্রুত খামটা খুলল। ভেতরে একটি ভাঁজ করা পুরনো মানচিত্র। মানচিত্রে লাল কালি দিয়ে একটা পথ আঁকা, শেষে বড় করে লেখা, যদি তাকে জীবিত দেখতে চাও এই পথেই এসো। আর নিচে একটি বাক্য, পেছনে তাকাবে না। ফরহাদ একবার চারিদিকে তাকালো, তারপর মানচিত্র অনুযায়ী এগোতে শুরু করলো। জঙ্গলের ভেতর যতই ঢুকছে ততই আলো কমে আসছে। সূর্যের আলো ঘন গাছের পাতায় আটকে গেছে। হঠাৎ তার কানে ভেসে এলো কারো কান্নার শব্দ, একজন নারীর কান্না। শব্দটা খুব পরিচিত। ফরহাদ! সে থেমে গেল। এটা কি নুসরাত, নাকি কেউ ফাঁদ পাচ্ছে? সে নিজেকে শক্ত করলো। মানচিত্রের কথা মনে পড়ল, পেছনে তাকাবে না। শব্দ উপেক্ষা করে সামনে এগিয়ে গেল, কিন্তু কয়েক কদম যেতেই আবার সেই কণ্ঠ। ফরহাদের চোখ ভিজে উঠল। সে দাঁত চেপে হাঁটতে থাকলো। হঠাৎ তার সামনে বিশাল একটা পাথরের দেওয়াল, দেওয়ালে সেই লাল চিহ্ন, ঠিক মাঝখানের উপর লকেটের মতো একটি গোল খাঁজ। ফরহাদ বিস্ময়ে নিজের গলায় ঝুলে থাকা লকেটটার দিকে তাকালো। ধীরে ধীরে সেটা খুলে খাঁজের মধ্যে বসিয়ে দিল। পরক্ষণেই গড়, প্রচণ্ড শব্দে পাথরের দেওয়ালটা দুই দিকে সরে যেতে লাগলো। ভেতর থেকে বেরিয়ে এলো বরফ শীতল বাতাস। মনে হলো বহু বছর ধরে কেউ এখানে ঢোকেনি। ফরহাদ গভীর শ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করলো। এটা একটা গোপন সুড়ঙ্গ, দুই পাশে পুরনো মশাল। কিন্তু আশ্চর্যের বিষয়, একটার পর একটা মশাল নিজে থেকে জ্বলে উঠতে লাগলো। সুড়ঙ্গের দেওয়ালে অসংখ্য ছবি আঁকা। কোথাও আগুনে জ্বলছে একটা বিশাল বাড়ি, কোথাও কয়েকজন মুখোশধারী মানুষ, আবার কোথাও একজন নারী কোলে ছোট্ট একটা শিশুকে নিয়ে দৌড়াচ্ছেন। ফরহাদ ছবিগুলোর দিকে তাকিয়ে হঠাৎ মাথা চেপে ধরল। একটার পর একটা স্মৃতি ফিরে আসতে লাগলো। বৃষ্টির রাত, আগুন, মানুষের চিৎকার, আর সেই নারী। তিনি কি? ঠিক তখনই সামনে থেকে করতালির শব্দ ভেসে এলো। টাপ টাপ টাপ। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো তিনজন কালো পোশাকধারী। মাঝখানে দাঁড়ানো লোকটা বলল, অবশেষে তুমি এলে। ফরহাদ গর্জে উঠল। নুসরাত কোথায়? লোকটা হেসে বলল, তোমার সাহস আমাদের মুগ্ধ করেছে। আমি শেষবারের মতো বলছি, ও কোথায়? লোকটা পাশের দেওয়ালের দিকে ইশারা করলো।
মুহূর্তেই পাথরের আরেকটি দরজা খুলে গেল। ফরহাদ তাকিয়ে দেখল নুসরাত একটা কাঠের চেয়ারে বাঁধা, তার মুখে কাপড় বাঁধা, কিন্তু সে জীবিত। ফরহাদের চোখে স্বস্তির ছাপ ফুটে উঠল। সে ছুটে যেতে চাইতেই সামনে তলোয়ার হাতে দাঁড়িয়ে গেল দুজন মুখোশধারী। আর এক কদম এগোলেই মৃত্যু। ফরহাদ থেমে গেল। মাঝখানে লোকটা এবার ধীরে ধীরে নিজের মুখোশ খুলল। মুখটা দেখেই ফরহাদ স্তব্ধ। এই মানুষটাকে সে ছবিতে দেখেছে, ছোটবেলার অস্পষ্ট স্মৃতিতেও দেখেছে। লোকটা শান্ত গলায় বলল। আমাকে চিনতে পেরেছো? ফরহাদ কাঁপা গলায় বলল। আপনি আমার বাবার বন্ধু? লোকটা হালকা হেসে মাথা নাড়ল। বন্ধু ছিলাম, কিন্তু আজ আমি তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারি। ফরহাদ অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা পকেট থেকে একটা পুরনো ছবি বের করল। ছবিটায় একজন নারী, একজন পুরুষ আর কোলে ছোট্ট একটি শিশু। শিশুটার গলায় ঝুলছে ঠিক একই রকম রূপোর লকেট। লোকটা ছবিটা ফরহাদের হাতে দিয়ে বলল। এই শিশুটাকে চিনতে পারছো? ফরহাদ ছবির দিকে তাকিয়ে রইল। তার হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে। লোকটা ধীরে ধীরে বলল। ওই শিশুটাই তুমি। কথাটা শুনে যেন পুরো পৃথিবী থেমে গেল। নুসরাত বিস্ময়ে চোখ বড় করে ফরহাদের দিকে তাকিয়ে আছে। ফরহাদ ফিসফিস করে বলল। তাহলে আমার বাবা মা? লোকটা উত্তর দেওয়ার আগেই হঠাৎ পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। দূরে কোথাও বিস্ফোরণের শব্দ। ধপ ধপ ধপ। ছাদের পাথর ভেঙে পড়তে শুরু করলো। একজন মুখোশধারী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল। স্যার, কেউ আমাদের গোপন আস্তানায় ঢুকে পড়েছে। লোকটার মুখের রং বদলে গেল। অসম্ভব। ঠিক তখনই সুড়ঙ্গের শেষ মাথায় আগুনের আলো দেখা গেল। ধীরে ধীরে সেই আগুনের ভেতর থেকে একটি লম্বা ছায়ামূর্তি সামনে এগিয়ে এলো। তার হাতে একটি জ্বলন্ত মশাল, মুখ পুরো ঢাকা, কিন্তু তার কণ্ঠ শুনেই সবাই আতঙ্কে পিছিয়ে গেল। সে ধীর গলায় বলল। 25 বছর আগে যে হিসাব শুরু হয়েছিল আজ তা শেষ হবে। লোকটার কণ্ঠ শুনে ফরহাদের বুক কেঁপে উঠল, কারণ এই কণ্ঠটা সে আগে শুনেছে, কিন্তু কোথায়? সে মনে করার চেষ্টা করতেই মুখোশধারী লোকটি ধীরে ধীরে নিজের মুখের কাপড় খুলতে শুরু করলো। আর সেই মুখটা দেখেই ফরহাদ, নুসরাত এবং সেখানে উপস্থিত সবাই বিস্ময়ে জমে গেল। সুড়ঙ্গের ভেতর যেন সময় থমকে দাঁড়িয়ে আছে। চারদিকে আগুনের লেলিহান আলো পাথরের দেয়ালে নাচছে। ছাদ থেকে ধুলো ঝরে পড়ছে অবিরাম। দূরে কোথাও আবার বিস্ফোরণের শব্দ। থুমথাম। প্রতিটি শব্দে পুরো সুড়ঙ্গ কেঁপে উঠছে। ফরহাদ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ এক দৃষ্টিতে সেই মুখোশধারী মানুষের দিকে। লোকটা ধীরে ধীরে মুখের কাপড় খুলে ফেলল। মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। লোকটার মুখে অসংখ্য পুরনো ক্ষতচিহ্ন, ডান চোখের পাশ থেকে গাল পর্যন্ত কাটা দাগ, সাদা হয়ে যাওয়া চুল, কিন্তু চোখ দুটো এখনো ভয়ঙ্কর তীক্ষ্ণ। সবচেয়ে অবাক হলো ফরহাদ, এই মানুষটাকে সে কোথাও দেখেছে অনেক বছর আগে, খুব ছোটবেলায়। এক ঝলকের জন্য তার মাথার ভেতর বিদ্যুতের মতো একটি স্মৃতি ফিরে এলো। প্রচণ্ড বৃষ্টি, জ্বলতে থাকা বিশাল একটি বাড়ি, চারদিকে মানুষের চিৎকার, একজন মানুষ তাকে কোলে নিয়ে দৌড়চ্ছে। আর সেই মানুষটার মুখ, হ্যাঁ, এই মুখটাই। ফরহাদের মাথা প্রচণ্ড ব্যথা করতে শুরু করলো। সে দুহাতে মাথা চেপে বসে পড়ল। নুসরাত আতঙ্কে চিৎকার করে উঠল। মুখ বাঁধা থাকলেও তার চোখের ভাষায় শুধু একটাই কথা, ফরহাদ! মুখোশ খুলে ফেলা লোকটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার কণ্ঠে অদ্ভুত এক শান্তি। অবশেষে তোমার স্মৃতি দরজা খুলতে শুরু করেছে। ফরহাদ কষ্ট করে মাথা তুলল। আপনি কে? লোকটি গভীর শ্বাস ফেলল। আমার নাম আজ আর গুরুত্বপূর্ণ নয়। 25 বছর আগে মানুষ আমাকে অন্য নামে চিনতো, এখন সবাই আমাকে মৃত মনে করে। এদিকে আগের সেই লোক, যে নিজেকে ফরহাদের বাবার বন্ধু বলেছিল, হঠাৎ গর্জে উঠল। তুমি এখানে কেন এসেছো? নতুন আগন্তুক ঠান্ডা হাসল। যে আগুন তুমি 25 বছর আগে জ্বালিয়েছিলে, আর সেই আগুন তোমাকে গ্রাস করবে। লোকটার চোখে প্রথমবারের মতো ভয় ছাপ দেখা গেল। সে দ্রুত নিজের লোকেদের দিকে তাকিয়ে চিৎকার করল, ওকে মেরে ফেলো। কিন্তু কেউ এগোলো না, কারণ আগুনের আলোয় দেখা গেল সুড়ঙ্গের প্রবেশপথে আরও কয়েকজন কালো পোশাকধারী দাঁড়িয়ে আছে। তাদের হাতে আধুনিক অস্ত্র। তারা কাউকে আক্রমণ করছে না, শুধু অপেক্ষা করছে। ফরহাদ বিস্ময়ে সব কিছু দেখছে। তার মনে একটার পর একটা প্রশ্ন। কে এই মানুষ? কেন সবাই তাকে ভয় পাচ্ছে?
আর কেন মনে হচ্ছে তার জীবনটা আসলে এতদিন একটা বড় মিথ্যার উপর দাঁড়িয়েছিল? হঠাৎ সেই রহস্যময় মানুষটি ফরহাদের দিকে একটি ছোট্ট ধাতব বাক্স ছুড়ে দিল। এটা খোল। ফরহাদ বাক্সটা হাতে নিল। ধীরে ধীরে খুলতেই দেখতে পেল একটি পুরনো হাতঘড়ি, একটি রক্তমাখা কাপড়ের টুকরো এবং একটি ছোট্ট ডায়েরি। ডায়েরি প্রথম পাতায় বড় অক্ষরে লেখা। যদি ফরহাদ এটা পড়ে তবে বুঝবে আমি আর বেঁচে নেই। লেখার নিচে একটি নাম। সেই নাম পড়েই ফরহাদের বুক কেঁপে উঠল। এটা তার বাবার হাতের লেখা। ফরহাদের হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে। সে ধীরে ধীরে ডায়েরির দ্বিতীয় পাতা খুলল। ঠিক তখনই আবার একটি বিকট বিস্ফোরণ। ধুম! পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। বড় বড় পাথর ভেঙে পড়তে শুরু করলো। একজন মুখোশধারী চিৎকার করে উঠল। সবাই বেরিয়ে যান, সুড়ঙ্গ ধসে পড়েছে। চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, কিন্তু ফরহাদ এক ইঞ্চিও নড়ল না। তার দৃষ্টি শুধু সেই ডায়েরির ওপর, কারণ সে জানে এই ডায়েরির পাতাতেই লুকিয়ে আছে তার হারিয়ে যাওয়া অতীতের প্রথম সত্য, আর সেই সত্যই বদলে দেবে তার পুরো জীবন। ধুম! আরেকটি ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো সুড়ঙ্গটা যেন মৃত্যুর আর্তনাদ করে উঠল। উপরে থাকা বিশাল পাথরগুলো একের পর এক ভেঙে পড়ছে। ধুলোয় ঢেকে যাচ্ছে চারপাশ। মানুষের চিৎকার, গুলির শব্দ, আগুনের তাপ, সব মিলিয়ে এই জায়গাটা মুহূর্তেই নরকে পরিণত হলো। কেউ চিৎকার করছে, কেউ নিজের প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে, কেউ আবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সাহায্যের জন্য আর্তনাদ করছে। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও ফরহাদ একদম স্থির। তার দুই হাতে শক্ত করে ধরা সেই পুরনো ডায়েরি। বাবার লেখা প্রথম লাইনটাই যেন তাকে সম্মোহিত করে ফেলেছে। চারপাশে কি হচ্ছে সে যেন কিছুই শুনতে পাচ্ছে না। তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমার বাবা আসলে কে ছিলেন? ঠিক তখনই ফরহাদ, চিৎকার করে উঠল সেই রহস্যময় বৃদ্ধ। তিনি দৌড়ে এসে ফরহাদের কাঁধ ধরে জোরে ঝাঁকিয়ে বললেন, এখন নয়, সত্য জানবে কিন্তু বেঁচে থাকলে। হঠাৎ বিশাল একটা পাথর ফরহাদের মাথার উপর ভেঙে পড়তে যাচ্ছিল। বৃদ্ধ এক ঝটকায় তাকে সরিয়ে দিলেন। ধাম! পাথরটা পড়তেই পুরো মাটি কেঁপে উঠল। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ফরহাদ। সে কিছু বলার আগেই বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, ডায়েরিটা বুকের কাছে রেখো, এটা হারানো যাবে না। ফরহাদ নিঃশব্দে মাথা নাড়ল। ঠিক তখনই তার চোখ পড়ল নুসরতের দিকে। নুসরত এখনও বাধা, সুড়ঙ্গের এক কোণে ভেঙে পড়া লোহার বিমের নিচে আটকে আছে। তার চারপাশে আগুন ছড়িয়ে পড়েছে। আর কয়েক সেকেন্ড দেরি হলেই সব শেষ। ফরহাদের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে এক মুহূর্তও দেরি করল না। নুসরাত! চিৎকার করেই আগুনের ভেতর দৌড় দিল। পিছন থেকে বৃদ্ধ চিৎকার করলেন, ফিরে এসো, ওদিকে যেও না। কিন্তু ফরহাদ কারো কথা শুনল না। আগুনের উত্তাপ তার হাত পুড়িয়ে দিচ্ছে, ধুলোয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও সে ছুটছে। শুধু একটাই লক্ষ্য, নুসরতকে বাঁচাতে হবে। অবশেষে সে পৌঁছে গেল। নুসরতের মুখে কাপড় বাঁধা, চোখ দুটো ভয়ে ভরে গেছে। ফরহাদ দ্রুত ঘড়ি খুলতে লাগলো। তার হাত কেটে রক্ত বের হচ্ছে, তবুও থামল না। নুসরত মুক্ত হতেই হঠাৎ মাথার উপর থেকে বিশাল একটা পাথর ভেঙে পড়ল। এক মুহূর্ত দেরি না করে ফরহাদ নুসরতকে নিজের বুকে জড়িয়ে মাটিতে গড়িয়ে পড়ল। থাম! পাথরটা তাদের ঠিক পাশেই আছড়ে পড়ল। ধুলোয় কিছুই দেখা যাচ্ছে না। নুসরত কাঁপছে। সে জীবনে প্রথমবার এত কাছ থেকে মৃত্যুকে দেখল, আর সেই মৃত্যুর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে একজন মানুষ, ফরহাদ। ফরহাদ তার মুখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পর নুসরত প্রথম কথা বলল, কাঁপা কণ্ঠে, তুমি তুমি ফিরে এলে কেন? ফরহাদ হালকা হাসল। তোমাকে রেখে আমি কোথাও যাই না। একটি ছোট্ট বাক্য, কিন্তু সেই কথাটা যেন নুসরতের হৃদয়ে গভীরে গিয়ে আঘাত করল। সে কিছু বলতে পারল না, শুধু চেয়ে রইল ফরহাদের দিকে। এই মানুষটা নিজের প্রাণের কথা একবারও ভাবল না, শুধু তাকে বাঁচানোর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিল। তার চোখের কোণে অজান্তেই পানি জমে উঠল। ঠিক তখনই আবার প্রচণ্ড বিস্ফোরণ। ফরহাদ আর সময় নষ্ট করল না। চলো। সে নুসরতের হাত শক্ত করে ধরে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে সামনে একটা ভাঙা সেতু, নিচে গভীর খাদ, পেছনে আগুন, সামনে মৃত্যু। নুসরত থেমে গেল। আমি পারবো না। ফরহাদ তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আছি। এই তিনটি শব্দ যেন অদ্ভুত সাহস দিল তাকে।
ফরহাদ আগে লাফ দিল, তারপর হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। শেষ পর্যন্ত নুসরাত চোখ বন্ধ করে তার হাত ধরল। ফরহাদ সর্বশক্তি দিয়ে তাকে টেনে নিজের দিকে নিল। দুজনেই নিরাপদে উপরে উঠে এলো। সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছতেই বিশাল বিস্ফোরণে পুরো পথটা ধসে পড়ল। আর এক মুহূর্ত দেরি হলে তারা কেউই বাঁচত না। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। শীতল বাতাস মুখে লাগতেই দুজনেই হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। নুসরাত শুধু চুপচাপ ফরহাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে আর সেই রাগ নেই, নেই অহংকার, বরং এক অদ্ভুত প্রশান্তি। সে ধীরে ধীরে বলল, আজ তুমি না থাকলে আমি বাঁচতাম না। ফরহাদ হালকা হেসে উত্তর দিল, এটাই তো স্বাভাবিক। সবাই এমন করে না। ফরহাদ কিছু বলল না। নুসরাত মনে মনে ভাবল, এই মানুষটাকে আমি এতদিন ভুল বুঝেছি। ওর কঠিন মুখের আড়ালে এত বড় একটা হৃদয় লুকিয়ে আছে। তার বুকের ভেতর অচেনা এক অনুভূতি জন্ম নিতে শুরু করলো। সে নিজেও বুঝতে পারছে না কেন ফরহাদের দিকে তাকালে তার হৃদস্পন্দন একটু বেড়ে যায়, কেন ওর আঘাত পাওয়া হাতটা দেখে নিজের বুকটা হঠাৎ কেঁপে ওঠে, কেন মনে হচ্ছে এই মানুষটার পাশে থাকলে পৃথিবীর কোনো ভয় নেই। অন্যদিকে দূরে দাঁড়িয়ে সেই রহস্যময় বৃদ্ধ সব কিছু নীরবে দেখছিলেন। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তিনি আস্তে করে বললেন, রক্তের পরিচয় লুকিয়ে রাখা যায়, কিন্তু রক্তের সাহস লুকিয়ে রাখা যায় না। ফরহাদ তখনও জানে না, আজ শুধু নুসরতকে নয়, সে নিজের ভাগ্যকেও মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। আর খুব শিগগিরই সেই ডায়েরির প্রতিটি পাতা তাকে নিয়ে যাবে এমন এক অন্ধকার জগতের দিকে, যেখানে তার বাবার প্রকৃত পরিচয়, বিশ্বাসঘাতকতার ইতিহাস এবং আন্ডারওয়ার্ল্ডের সিংহাসনের আসল উত্তরাধিকারীর নাম লেখা আছে। আর সেই নাম ফরহাদ নিজেই। ভোরের প্রথম আলো ধীরে ধীরে পাহাড়ের চূড়া ছুঁয়ে পৃথিবীকে আলোকিত করছে, কিন্তু ফরহাদের জীবনে যেন উল্টো অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে। সুড়ঙ্গ ধসে পড়ার পর সবাই নিরাপদ দূরত্বে এসে দাঁড়িয়েছে। চারদিকে আহত মানুষের আর্তনাদ, কারো হাতে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে, কেউ নিখোঁজ হয়ে সঙ্গীকে খুঁজছে। কিন্তু ফরহাদ এসবের কিছুই দেখছে না। তার বুকের ভেতর শক্ত করে চেপে ধরা সেই পুরনো ডায়েরি, যে ডায়েরির জন্য এত রক্ত ঝরেছে, যার জন্য এত মানুষ মরেছে, তার পাশে নীরবে বসে আছে নুসরাত। কয়েকবার কিছু বলতে গিয়েও থেমে গেছে। আজ প্রথমবার সে বুঝতে পারছে ফরহাদকে দেখে তার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। সে নিজেও জানে না কেন। ঠিক তখনই সেই রহস্যময় বৃদ্ধ ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালেন। তার সঙ্গে কালো পোশাক পরা কয়েকজন সশস্ত্র মানুষ। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। যারা তোমাদের খুঁজছে তারা খুবই শীঘ্রই ফিরে আসবে। ফরহাদ মাথা তুলে তাকালো। আপনি কে? কেন আমাকে বাঁচালেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, সব উত্তর একসঙ্গে দিলে উত্তরগুলোর মূল্য থাকে না। আগে ডায়েরিটা পড়ো। একটি কালো গাড়ি এসে থামল। সবাই সেখানে উঠে বসলো। দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছলো গ্রামের ভেতরে লুকিয়ে থাকা এক বিশাল প্রাসাদ সদৃশ নিরাপদ আস্তানায়। বাইরে থেকে দেখে মনে হবে পরিত্যক্ত ধ্বংসাবশেষ, কিন্তু ভেতরে ঢুকতেই ফরহাদ অবাক হয়ে গেল। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, গোপন অস্ত্রাগার, কম্পিউটার নিয়ন্ত্রণ কক্ষ, সব কিছু যেন কোনো আন্তর্জাতিক গোপন সংগঠনের সদর দপ্তর। নুসরত বিস্ময়ে বলল, এটা এটা কার জায়গা? বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিলেন, এক সময় এটা ছিল তোমার বাবার। ফরহাদ যেন বজ্রাহত হলো। কি বললেন? হ্যাঁ, তোমার বাবা সাধারণ মানুষ ছিলেন না। কথাটা শেষ করেই তিনি একটি পুরনো কাঠের টেবিলের দিকে ইশারা করলেন। ডায়েরিটা খোলো। ফরহাদ গভীর শ্বাস নিল। ধীরে ধীরে প্রথম পাতার পর দ্বিতীয় পাতা খুলল। সেখানে বড় অক্ষরে লেখা, ফরহাদ, যদি তুমি এই লেখা পড়ো তবে বুঝবো আমি তোমার পাশে নেই। তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, হয়তো ভালোবাসবে, কিন্তু সত্যিটা জানার অধিকার তোমার আছে। ফরহাদের হাত কাঁপতে লাগলো। সে পড়তে থাকলো, আমি কখনো ব্যবসায়ী ছিলাম না। আমি ছিলাম এমন এক সাম্রাজ্যের প্রধান, যার নাম শুনলে অপরাধ জগৎও কেঁপে উঠত। আমার শত শত মানুষ ছিল, অসংখ্য শত্রুও ছিল। আমি চেয়েছিলাম তোমাকে এই অন্ধকার থেকে দূরে রাখতে, তাই তোমার মৃত্যুর গুজব ছড়িয়ে তোমাকে সাধারণ জীবনে পাঠিয়ে দিই। কারণ আমি জানতাম যেদিন সবাই জানবে তুমি আমার ছেলে, সেদিন থেকেই তোমার মৃত্যুর কামডাউন শুরু হবে। ফরহাদের চোখ বিস্ফোরিত হয়ে উঠল।
তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সে দ্রুত পরের পাতায় গেল। আমার সবচেয়ে বিশ্বাসের মানুষই আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল। সে শুধু আমার সাম্রাজ্য দখল করেনি, আমার পরিবারকেও শেষ করতে চেয়েছিল। আমি বাঁচিনি কি মরেছি সেটা জানার দরকার নেই, কিন্তু একটা কথা মনে রেখো, সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী তুমি। একদিন সবাই তোমার সামনে মাথা নত করবে, কিন্তু তার আগে তোমাকে নিজের পরিচয় খুঁজে নিতে হবে। ফরহাদের মাথায় যেন বজ্রপাত হলো। সে বিশ্বাসই করতে পারছে না, সাধারণ গ্রামের ছেলে যে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল, সে নাকি এক বিশাল অপরাধ সাম্রাজ্যের উত্তরাধিকারী। নুসরাত ধীরে ধীরে তার পাশে এসে বসলো, তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? ফরহাদ কোনো উত্তর দিল না, তার চোখে শুধু শূন্যতা। সে ফিসফিস করে বলল, আমি আসলে কে? নুসরাত প্রথমবার দ্বিধা না করে তার হাত ধরে ফেলল। তুমি যেই হোক, আমার চোখে তুমি সেই মানুষ যে নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচায়। ফরহাদ তার দিকে তাকালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। নুসরাত লজ্জায় চোখ নামিয়ে নিল। সে বুঝতে পারছে তার হৃদয়ে যে অনুভূতিটা জন্ম নিচ্ছে সেটা আর শুধু কৃতজ্ঞতা নয়। বৃদ্ধ সবকিছু নীরবে লক্ষ্য করছিলেন। হঠাৎ তিনি বললেন, আজ থেকে এগুলো তোমার। প্রশিক্ষণ? ফরহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে আর আগের বিভ্রান্তি নেই, বরং এক নতুন দৃঢ়তা। সে ডায়েরিটা বুকের কাছে চেপে ধরে বলল, যারা আমার পরিবার ধ্বংস করেছে তাদের একজনকেও আমি ছাড়ব না। ঠিক তখনই নিয়ন্ত্রণ কক্ষের একটি অ্যালার্ম বেজে উঠল। লাল আলো জ্বলে উঠল পুরো ঘরে। একজন নিরাপত্তারক্ষী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আমাদের অবস্থান কেউ খুঁজে পেয়েছে। বৃদ্ধের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। মনিটরের দিকে তাকাতেই দেখা গেল প্রাসাদের চারদিক ঘিরে ফেলেছে কয়েক ডজন কালো গাড়ি। ভারী অস্ত্রে সজ্জিত শতাধিক লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের গাড়ির সামনে উঠছে একটি কালো পতাকা। পতাকার মাঝখানে রক্ত লাল রঙে আঁকা একটি বিষধর সাপের প্রতীক। প্রতীকটি দেখেই বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, অসম্ভব, ওরা এত দ্রুত এখানে পৌঁছে গেল কিভাবে? ফরহাদ প্রশ্ন করল। ওরা কারা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা যেই সংগঠনের দ্বারা 25 বছর আগে তোমার বাবার সাম্রাজ্য ধ্বংস করেছিল, তারা এসেছে তোমাকে শেষ করতে। প্রাসাদের বাইরে তখন প্রথম গুলির শব্দ ভেসে এলো। এক নতুন যুদ্ধের সূচনা হয়ে গেল। টাটাটাটাট একসঙ্গে অসংখ্য গুলির শব্দে কেঁপে উঠল পুরো পাহাড়। প্রাসাদের বাইরের পাথরের দেয়ালে একের পর এক গুলি আঘাত করতে লাগলো। নিয়ন্ত্রণ কক্ষের বড় মনিটরে স্পষ্ট দেখা যাচ্ছে চারদিক ঘিরে ফেলেছে কালো পোশাক পরা শতাধিক সশস্ত্র লোক। তাদের হাতে অত্যাধুনিক রাইফেল, রকেট লঞ্চার, স্নাইপার। সবাইয়ের বাহুতে একই চিহ্ন, রক্তলাল বিষধর সাপ। বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেললেন। সময় এসে গেছে। ফরহাদ অবাক হয়ে তাকিয়ে রইল। কিসের সময়? বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তোমার জীবনের প্রথম যুদ্ধের। ঠিক তখনই ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাসাদের মূল ফটক কেঁপে উঠল। ধুম! একজন নিরাপত্তারক্ষী দৌড়ে এসে বলল, স্যার, ওরা গেট উড়িয়ে দিয়েছে। বৃদ্ধ এক মুহূর্ত দেরি করলেন না। সবাই যুদ্ধের প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ যেন জীবন্ত হয়ে উঠল। গোপন দেওয়াল খুলে বেরিয়ে এলো অস্ত্রের তাক। কেউ বুলেট ভরছে, কেউ বর্ম পরে নিচ্ছে, কেউ যোগাযোগ ব্যবস্থা চালু করছে। নুসরাত অবাক হয়ে সব কিছু দেখছে। সে কখনো ভাবেনি পৃথিবীর কোথাও এমন একটি গোপন ঘাঁটি থাকতে পারে। ফরহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় নেই, কিন্তু ভেতরে হাজার প্রশ্ন। বৃদ্ধ একটি কালো বাক্স খুললেন। ভেতর থেকে বের করলেন চকচকে একটি পিস্তল, তারপর আরেকটি লম্বা রাইফেল। তিনি অস্ত্র দুটো ফরহাদের হাতে তুলে দিলেন। আজ থেকে এগুলো তোমার। ফরহাদ হতভম্ব। আমি তো কখনো অস্ত্র চালাইনি। বৃদ্ধ শান্ত গলায় বললেন, রক্ত অনেক কিছু মনে রাখে, হয়তো তোমার শরীরও মনে রেখেছে যা তোমার মন ভুলে গেছে। ঠিক তখনই আরেকটি বিস্ফোরণ। প্রাসাদের একটি দেওয়াল ভেঙে পড়ল। ধুলোয় ঢেকে গেল চারপাশ। বাহির থেকে ভেসে এলো কণ্ঠ, ফরহাদকে জীবিত চাই, বাকিদের মেরে ফেলো। এই কথা শুনেই বৃদ্ধের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। দেখলে, ওদের লক্ষ্য শুধু তুমি। হঠাৎ প্রাসাদের ছাদে থাকা স্নাইপার চিৎকার করে উঠল, ডান পাশ দিয়ে 20 জন ঢুকে পড়েছে। টাটা টাটা। প্রথম গোলাগুলি শুরু হয়ে গেল।
বৃদ্ধের লোকেরাও পাল্টা গুলি চালাতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধক্ষেত্র পরিণত হলো পুরো এলাকা। নুসরত ভয়ে ফরহাদের হাত শক্ত করে ধরে বলল। আমরা কি করব? ফরহাদ উত্তর দেওয়ার আগেই বৃদ্ধ বললেন। ওকে নিয়ে নিচের বাংকারে যাও। কিন্তু ঠিক তখনই পুরো ঘরের বিদ্যুৎ নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু লাল জরুরি বাতি জ্বলছে। মনিটরে ভেসে উঠল একটি লেখা, সিস্টেম ব্রিচড। একজন প্রযুক্তিবিদ আতঙ্কিত হয়ে বললেন। স্যার, কেউ আমাদের সিস্টেম হ্যাক করেছে। বৃদ্ধ ফিসফিস করে বললেন। অসম্ভব, ভিতরে একজন বিশ্বাসঘাতক আছে। কথাটা শুনেই সবাই একে অপরের দিকে তাকালো। কারোর মুখে কোনো কথা নেই। কে সেই বিশ্বাসঘাতক কেউ জানে না। হঠাৎ করিডোরে ভারী বুটের শব্দ, ঠক ঠক ঠক। সবাই অস্ত্র তাক করলো। দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে ঢুকলো কালো মুখোশ পরা 5 জন। এক মুহূর্ত দেরি না করে তারা গুলি ছুটতে শুরু করলো। টাট টাট টাট। একজন রক্ষী সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। ফরহাদ প্রথমবার মৃত্যুকে এত কাছে দেখল। তার হাত কাঁপছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখে ভেসে উঠল বাবার ডায়েরির সেই লাইন। দুর্বলতা তোমাকে শুধু মৃত্যু দেবেই। সে গভীর শ্বাস নিল, পিস্তলটা শক্ত করে ধরল। একজন মুখোশধারী তার দিকে অস্ত্র তুলতেই থাম। ফরহাদের হাত নিজে থেকেই নড়ল। একটি গুলি, লোকটা মাটিতে পড়ে গেল। ফরহাদ নিজেই অবাক, সে কি সত্যিই গুলি চালালো? বৃদ্ধ বিস্মিত হয়ে তাকিয়ে রইল। ঠিক তোমার বাবার মতো। কিন্তু যুদ্ধ থামল না। 2 দিক থেকেই গুলি চলছে। ধোঁয়া আর আগুনে পুরো প্রাসাদ ঢেকে গেছে। এদিকে নুসরাত আহত এক নিরাপত্তারক্ষীকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে গেল। তার কাপড় ছিঁড়ে ক্ষত বেঁধে দিল। বৃদ্ধ সেটা দেখে মৃদু হাসলেন। তুমি শুধু সাহসী নও, মানবী করো। নুসরাত উত্তর দিল। ফরহাদ আমাকে জীবন দিয়েছে, আজ আমি কাউকে মরতে দেবো না। ঠিক তখনই উপরতলা থেকে ভয়ঙ্কর বিস্ফোরণ। থাম। ছাদের একাংশ ভেঙে পড়ল। সবার চোখ উপরে। ধোয়ার ভিতর থেকে ধীরে ধীরে নিচে নামছে একজন মানুষ। লম্বা কালো কোট, মুখে অদ্ভুত রূপালী মুখোশ, হাতে কালো তলোয়ার। তার উপস্থিতিতেই যেন চারপাশের সবাই থেমে গেল। বৃদ্ধের ঠোঁট কেঁপে উঠল। না, সে নিজেই এসেছে। লোকটি ধীরে ধীরে মুখোশ খুলল। মুখে অসংখ্য পুরনো ক্ষতের দাগ, চোখ দুটো বরফের মতো ঠান্ডা। সে হাসল। অনেক বছর পর দেখা হলো পুরনো বন্ধু। বৃদ্ধ দাঁত চেপে বললেন। রাশেদ। নামটা শুনেই ফরহাদের বুক কেঁপে উঠল। এই কি সেই বিশ্বাসঘাতক যার কথা বাবা ডায়েরিতে লিখেছিলেন? রাশেদ ধীরে ধীরে ফরহাদের দিকে তাকালো, তারপর অট্টহাসি দিল। এই ছেলেটাই আসলে সাম্রাজ্যের উত্তরাধিকারী। সে ফরহাদের চোখের দিকে তাকিয়ে বলল। তোমার বাবা মরার আগে খুব কেঁদেছিল জানো? ফরহাদের শরীর কাঁপতে লাগলো। মিথ্যা বলছো। রাশেদ আবার হাসল। মিথ্যে। সে কোটের ভেতর হাত ঢুকিয়ে একটি পুরনো রক্তমাখা লকেট বের করলো। লকেটটি দেখেই বৃদ্ধের মুখ বিবর্ণ হয়ে গেল। ফরহাদ বিস্ময়ে জমে গেল, কারণ ঠিক একই রকম একটি লকেট তার ছোটবেলা থেকেই গলায় ঝুলছে। 2টি লকেট, একই নকশা, একই প্রতীক। রাশেদ ধীরে ধীরে বলল। এখনো বুঝতে পারছো না? সে লকেটটা হাতে ঘুরিয়ে বলল। তোমার বাবার মৃত্যুর গল্প তুমি যা শুনেছ তার অর্ধেকও সত্য নয়। ফরহাদ গর্জে উঠল। চুপ। রাশেদ শান্তভাবে উত্তর দিল। তোমার বাবা আমাকে বিশ্বাসঘাতক বলেনি, বরং শেষ মুহূর্তে আমার হাতই ধরেছিল। এই কথায় বৃদ্ধ চিৎকার করে উঠলেন। মিথ্যাবাদী। রাশেদ হেসে বলল। সত্যি বললে তোমারই বেশি কষ্ট হবে। তুমি যদি সত্য জানতে চাও তাহলে আমার সঙ্গে এসো। নুসরত সঙ্গে সঙ্গে ফরহাদের সামনে দাঁড়িয়ে গেল। না, ওর কথা বিশ্বাস করো না। রাশেদ ঠান্ডা হাসল। মেয়েটা তোমাকে ভালোবাসতে শুরু করেছে, তাই না? নুসরত লজ্জা আর রাগে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার আগেই ধুম, আরেকটি বিস্ফোরণে পুরো মেঝে ফেটে গেল। ফরহাদ, নুসরত আর রাশেদ একসঙ্গে নিচের অন্ধকার গহ্বরে পড়ে যেতে লাগলো। চারদিকে শুধু ধুলো, অন্ধকার আর ভেঙে পড়া পাথরের শব্দ। তারা কোথায় পড়ছে তারা কেউ জানে না। ধস, পাথর ভাঙার বিকট শব্দে কেঁপে উঠল পুরো গহ্বর। ফরহাদ অনুভব করলো সে শূন্যে পড়ছে। চারপাশে ধুলো, ভাঙা পাথর আর অন্ধকার ছাড়া কিছুই নেই। ঠিক যখন মনে হলো এবার হয়তো শেষ, তখনই প্রচণ্ড আঘাতে তার শরীর একটি ঢালু পাথরের ওপর আছড়ে পড়ল। গড়িয়ে নিচে নেমে এসে থামতেই সে হাঁপাতে লাগলো। কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারল না। তারপর ধীরে ধীরে চোখ খুলল।
চারদিকে গভীর অন্ধকার, উপরের ফাটল দিয়ে সামান্য আলো ঢুকছে, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, কোথাও কোথাও পানির ফোঁটা পড়ার শব্দ। টুপ টুপ। ফারহাদ দ্রুত উঠে বসে চারদিকে তাকালো। নুসরাত, তার কণ্ঠ গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হলো। নুসরাত, তুমি কোথায়? কোনো উত্তর নেই। তার বুক ধকধক করতে লাগলো। ঠিক তখনই ডান দিক থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। ফরহাদ, সে দৌড়ে গেল। একটি ভাঙা পাথরের পাশে নুসরাত বসে আছে, কপালে সামান্য কেটে গেছে। ফারহাদ হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি ঠিক আছো? নুসরাত দুর্বল হাসল। হ্যাঁ, তুমি? আমি ভালো আছি। ফরহাদ নিজের শার্ট ছিঁড়ে নুসরাতের কপালের রক্ত মুছে বেঁধে দিল। নুসরাত চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এই অন্ধকার গুহাতেও ফরহাদের চোখ এক অদ্ভুত দৃঢ়তা রয়েছে। ঠিক তখনই পেছন থেকে ধীর কণ্ঠ শোনা গেল। দৃশ্যটা সত্যিই আবেগপূর্ণ। দুজনেই ঘুরে তাকালো। রাশেদ দাঁড়িয়ে আছে, তার রূপলি মুখোশ এখন কোমরে ঝুলছে, হাতে এখনও কালো তলোয়ার। ফরহাদ সঙ্গে সঙ্গে পিস্তল তাক করল। এক পা এগোলেই গুলি করব। রাশেদ শান্ত গলায় বলল, গুলি করতে পারো, কিন্তু তাহলে এই গুহা থেকে বের হওয়ার পথ আর কখনো খুঁজে পাবে না। ফরহাদ থমকে গেল। রাশেদ দেওয়ালে হাত বুলিয়ে বলল, এটা সাধারণ গুহা নয়, তোমার পূর্বপুরুষেরা এটা তৈরি করেছিল। এখানে শত গোপন পথ আছে। ভুল পথে গেলে মানুষ চিরদিনের জন্য হারিয়ে যায়। নুসরাত ফিসফিস করে বলল। ওর কথা বিশ্বাস করো না। রাশেদ মৃদু হাসল। বিশ্বাস না করলে সত্য বদলাবে না। বাইরে বেরিয়ে আসার পরও ফরহাদের বুকের ভেতর ধকধক শব্দ থামছে না। দূরে জ্বলতে থাকা প্রাসাদের দিকে তাকিয়ে সে গভীর নিঃশ্বাস নিল। তার মাথায় এখন একটাই প্রশ্ন, রাশেদ কি সত্যিই শত্রু, নাকি এতদিন সবাই তাকে ভুল গল্প শুনিয়েছে? নুসরাত ফরহাদের পাশে এসে দাঁড়ালো। কি ভাবছো? ফরহাদ হাতে ছবিটার দিকে তাকিয়ে বলল। আমি জানি না কাকে বিশ্বাস করব। নুসরাত শান্ত গলায় বলল, যেই সত্যি হোক, আমি তোমার পাশে আছি। কথাটা শুনে ফরহাদ মুচকি হাসল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে পাতার শব্দ ভেসে এলো, খস খস। দুজনেই সতর্ক হয়ে গেল। ফরহাদ সঙ্গে সঙ্গে পিস্তল বের করলো। কয়েক সেকেন্ড পর ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তিনজন সশস্ত্র ব্যক্তি। তাদের পোশাক ধুলোয় মাখা, কিন্তু বাহুতে সেই পরিচিত প্রতীক, দুটি জড়ানো সাপ। তাদের একজন সামনে এগিয়ে এসে বলল, অবশেষে আপনাকে খুঁজে পেলাম স্যার। ফরহাদ ভ্রু কুঁচকে বলল, তোমরা কারা? লোকটি মাথা নিচু করল। আমরা আপনার বাবার সৈনিক। ফরহাদ হতভম্ব হয়ে গেল। কি বললে? লোকটির পকেট থেকে একটি পুরনো ছবি বের করলো। ছবিতে ফরহাদের বাবা আর পাশে দাঁড়িয়ে আছে এই লোকটি। আপনার বাবা আমাদের বলেছিলেন যদি কখনো তিনি ফিরে না আসেন তাহলে আমরা তার ছেলেকে রক্ষা করব। নুসরাত বিস্ময়ে তাকিয়ে রইল। ফরহাদ কিছু বলার আগেই দূরে হঠাৎ একটি বিস্ফোরণ হলো। ধুম। সঙ্গে সঙ্গে মাটি কেঁপে উঠল। একজন সৈনিক চিৎকার করে উঠল, ওরা এসে গেছে। দূরের পাহাড়ের গা বেয়ে নামছে অসংখ্য কালো পোশাকধারী, তাদের হাতে ভারী অস্ত্র। ফরহাদ দাঁত চেপে ধরল। এভাবে পালিয়ে বাঁচা সম্ভব নয়। হঠাৎ তার চোখে পড়ল পাহাড়ের নিচে একটি পুরনো স্থাপনা, ভাঙাচোরা পাথরের দুর্গ। সৈনিকদের একজন বলল, ওখানে গেলে কিছুক্ষণ প্রতিরোধ করা যাবে। ফরহাদ মাথা নাড়ল। চলো। সবাই দ্রুত দুর্গের দিকে দৌড়তে লাগলো। পিছন থেকে ভেসে আসছে গুলির শব্দ। টাট টাট টাট। একটি গুলি ফরহাদের পাশ দিয়ে শো করে চলে গেল। নুসরাত ভয়ে তার হাত শক্ত করে ধরল। কয়েক মিনিট পর তারা দুর্গের ভেতরে পৌঁছে গেল। দুর্গটি বাইরে থেকে ধ্বংসপ্রাপ্ত মনে হলেও ভেতরে ছিল একটি বিশাল গোপন ঘাঁটি। দেওয়ালে পুরনো মানচিত্র, অস্ত্রের বাক্স, আর মাঝখানে একটি বিশাল টেবিল। ফরহাদ ধীরে ধীরে টেবিলের কাছে গেল। সেখানে রাখা একটি পুরনো ডায়েরি দেখে তার বুক কেঁপে উঠল, কারণ ডায়েরির মলাটে লেখা আরিফ হোসেন, ফরহাদের বাবার নাম। কাপা হাতে সে ডায়েরি খুলল। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, যদি তুমি এই ডায়েরি পড়ো তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। ফরহাদের নিঃশ্বাস আটকে গেল। নুসরাত তার পাশে এসে দাঁড়ালো। ডায়েরির পরের লাইন পড়তেই সবাই স্তব্ধ হয়ে গেল। আমার মৃত্যুর জন্য রাশেদ দায়ী নয়। ফরহাদের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। নুসরাত অবিশ্বাসে ফিস ফিস করে বলল, তাহলে আসল বিশ্বাসঘাতক কে? ঠিক তখনই দুর্গের সব আলো নিভে গেল। চারদিকে নেমে এলো অন্ধকার, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ।
অবশেষে তোমরা সত্যের কাছাকাছি পৌঁছে গেছো। কণ্ঠটা শুনেই ফরহাদের শরীর কেঁপে উঠল, কারণ সেই কণ্ঠ বৃদ্ধ লোকটার। চারদিকের অন্ধকার যেন নিঃশ্বাস নিচ্ছিল, দুর্গের প্রতিটি দেওয়াল কাঁপছিল দূরের বিস্ফোরণের শব্দে। থুম থুম থুম। ফরহাদ শক্ত করে ডায়েরিটা ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে এলো একটি ছায়ামূর্তি। এক হাতে লণ্ঠন, অন্য হাতে একটি লম্বা কাঠের লাঠি। লণ্ঠনের আলো মুখে পড়তেই সবাই চিনে ফেলল তাকে, সেই রহস্যময় বৃদ্ধ। সৈনিকরা সঙ্গে সঙ্গে অস্ত্র তাক করল। 1 ইঞ্চি এগোবেন না। বৃদ্ধ শান্তভাবে হাত তুললেন। গুলি করো না, এতদিন যেটা লুকিয়েছিল আজ সেটাই বলার সময় এসেছে। ফরহাদ গম্ভীর গলায় বলল। আপনি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আমি তোমার বাবার বন্ধু ছিলাম। অনেকেই আমাকে বিশ্বাসঘাতক ভেবেছে, আবার অনেকেই মৃত বলে ধরে নিয়েছে, কিন্তু আমি বেঁচে ছিলাম শুধু সঠিক সময়ের অপেক্ষায়। নুসরাত বিস্ময় তাকিয়ে রইল। তাহলে এতদিন আপনি আমাদের সাহায্য করছিলেন? বৃদ্ধ মাথা নাড়লেন। কারণ তোমাদের বাঁচিয়ে রাখাটাই ছিল আমার শেষ দায়িত্ব। ঠিক তখনই বাইরে থেকে মেশিন গানের প্রচণ্ড শব্দ ভেসে এলো। টাট টাট টাট। দুর্গের পাথরের দেওয়ালে গুলি লেগে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। একজন সৈনিক দৌড়ে এসে চিৎকার করল। স্যার, ওরা মূল গেট ভেঙে ফেলেছে। ফরহাদের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে টেবিলের ওপর রাখা পুরনো মানচিত্র খুলে দিল। সবাই শুনুন। সবাই তার চারপাশে জড়ো হলো। দুর্গের 4টা প্রবেশপথ আছে, ওরা সামনের দিক দিয়ে ঢুকবে, আমরা বাঘ হয়ে প্রতিরোধ করব। একজন সৈনিক বলল। কিন্তু ওদের সংখ্যা আমাদের অন্তত 10 গুণ। ফরহাদ শান্ত স্বরে বলল। সংখ্যা নয়, অবস্থান যুদ্ধ জেতায়। বৃদ্ধ মৃদু হেসে বললেন। ঠিক তোমার বাবার মতোই কথা বলছো। কয়েক মিনিটের মধ্যেই সবাই নিজ নিজ অবস্থানে চলে গেল। নুসরত একটি স্নাইপার রাইফেল তুলে দিল। ফরহাদ অবাক হয়ে তাকালো। তুমি এটা চালাতে পারো? বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে বাবা আমাকে শিখিয়েছিলেন, কোনোদিন কাজে লাগবে ভাবিনি। ফরহাদ কিছু বলল না, শুধু মাথা নাড়ল। বাইরে তখন শত্রুরা এগিয়ে আসছে। ধোয়ার ভেতর দিয়ে কালো পোশাকের অসংখ্য মানুষ। তাদের নেতা সামনে দাঁড়িয়ে গর্জে উঠল। জবাব এলো না। পরের মুহূর্তেই থাম। দুর্গের ওপর প্রথম রকেট আঘাত করলো। পাথর ভেঙে পড়তে লাগলো। ফরহাদ চিৎকার করল। আগুন! সঙ্গে সঙ্গে চারদিক থেকে গুলির ঝড় শুরু হয়ে গেল। টাট টাট টাট, ধাই ধাই থুম। দুর্গের উঁচু প্রাচীর থেকে একের পর এক শত্রু পড়ে যেতে লাগলো। নুসরাত দূর থেকে লক্ষ্যভেদ করে শত্রুর অগ্রগতি থামিয়ে দিল। 1 জন, 2 জন, 3 জন। তার নিশানা একটাও ভুল হলো না। কিন্তু শত্রুর সংখ্যার কোনো শেষ নেই। হঠাৎ একটি গ্রেনেড ছুটে এলো। ফরহাদ চিৎকার করে উঠল। সবাই নিচে। বিস্ফোরণে পুরো কক্ষ কেঁপে উঠল। ধোঁয়া কেটে যেতেই দেখা গেল 2 জন সৈনিক আহত হয়েছে। বৃদ্ধ তাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। এদিকে শত্রুরা দুর্গের ভেতর ঢুকে পড়েছে। এখন যুদ্ধ শুরু হলো মুখোমুখি। একজন শত্রু ফরহাদের দিকে ঝাঁপিয়ে পড়তেই সে দ্রুত পাশ কাটিয়ে তাকে নিরস্ত্র করে মাটিতে ফেলে দিল। আরেকজন ছুরি নিয়ে আক্রমণ করলো। ফরহাদ তার হাত চেপে ধরে ছুরিটা দূরে ছুঁড়ে মারল। চারদিকে ধুলো, ধোঁয়া আর চিৎকার। ঠিক তখনই শত্রুদের নেতা ভেতরে প্রবেশ করল। তার মুখ কালো মুখোশে ঢাকা। সে ধীরে ধীরে মুখোশ খুলে ফেলল। সবাই স্তব্ধ। লোকটিকে কেউ চিনতে পারল না। সে ঠান্ডা গলায় বলল। এতদিন তোমরা ভুল মানুষকে দোষ দিয়ে এসেছো। ফরহাদের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। তাহলে আমার বাবাকে? লোকটি নির্বিকারভাবে বলল। হ্যাঁ, আমি তাকে হত্যা করেছিলাম, কারণ তিনি সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। নুসরত ক্রোধে কাঁপতে লাগলো। তুমি মানুষ নাও। লোকটি হেসে উঠল। ইতিহাস বিজয়ীদের লেখা হয়। সে পিস্তল তুলতেই ধাই, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। কারণ ঠিক সেই মুহূর্তে রাশেদ কোথা থেকে এসে তার হাত সরিয়ে দিয়েছে। ফরহাদ বিস্ময়ে তাকিয়ে রইল। রাশেদ বলল। আমি বলেছিলাম আমি তোমার শত্রু নই, আমাদের আসল শত্রু এই মানুষটা। শত্রু নেতা দাঁত চেপে দুজনের দিকে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো শেষ লড়াই। ফরহাদ আর রাশেদ পাশাপাশি দাঁড়িয়ে লড়তে লাগলো। একজন আঘাত করছে, আরেকজন প্রতিহত করছে। ইস্পাতের সঙ্গে ইস্পাতের সংঘর্ষে চারদিকে ঝলসে উঠছে আগুনের স্ফুলিঙ্গ। অবশেষে শত্রু নেতা একটি ভুল করল। ফরহাদ তার অস্ত্র সরিয়ে দিল। রাশেদ দ্রুত তাকে নিরস্ত্র করে মাটিতে ফেলে দিল। লোকটি পালাতে ঘুরতেই সামনে এসে দাঁড়ালো নুসরত। সে শান্ত গলায় বলল। শেষ।
লোকটি চারদিকে তাকালো। তার সব সৈন্য পরাজিত, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ অস্ত্র ফেলে দিয়েছে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। বাইরের যুদ্ধ থেমে গেল। দুর্গে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। বৃদ্ধ এগিয়ে এসে ডায়েরিটা ফরহাদের হাতে দিলেন। এখন সত্য লুকিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। ফরহাদ ডায়েরির শেষ পাতাটি খুলল। সেখানে লেখা ছিল, যদি কখনো সত্য প্রকাশ পায়, প্রতিশোধ নয়, ন্যায় বিচার বেছে নিও। কারণ প্রতিশোধ নতুন শত্রু তৈরি করে, আর ন্যায় বিচার ভবিষ্যৎকে বাঁচায়। ফরহাদের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে অস্ত্রটা মাটিতে রেখে দিল। রাশেদ তার দিকে হাত বাড়িয়ে বলল, অতীত আমাদের শত্রু বানিয়েছিল, ভবিষ্যৎ আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কয়েক সেকেন্ড চুপ থেকে ফরহাদ সেই হাত ধরে ফেলল। সূর্যের প্রথম আলো ধ্বংসপ্রাপ্ত দুর্গের ভাঙা ছাদ ভেদ করে ভেতরে ঢুকল। যুদ্ধ শেষ। বহু বছরের রক্তপাতের অবসান হলো। সত্য অবশেষে প্রকাশ পেল। ফরহাদ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, আপনার অসমাপ্ত লড়াই আজ শেষ হলো। দূরে ধীরে ধীরে সূর্য উঠতে লাগলো। দুর্গের ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে সকালে প্রথম সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ভেতরে। রাতের ভয়ঙ্কর যুদ্ধের প্রতিটি চিহ্ন এখনও স্পষ্ট। ভাঙা পাথর, ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্র, ধোঁয়ার গন্ধ আর নিস্তব্ধতা। এই নীরবতা যেন যুদ্ধের চেয়েও ভারী। ফরহাদ ধীরে ধীরে দুর্গের চূড়ায় উঠে দাঁড়ালো। দূরের পাহাড়ের ওপরে সূর্য উঠছে। সে চোখ বন্ধ করল। মনে পড়ল বাবার মুখ, শৈশবের সেই হাসি, সাইকেল চালানো শেখানো, বই পড়তে উৎসাহ দেওয়া, আর শেষবারের মতো বাবার বলা কথাগুলো। সত্যের পথ কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই মানুষকে মুক্তি দেয়। ফরহাদ গভীর শ্বাস নিল, আর তার চোখের কোণে জমে থাকা জল এবার আর আটকে রইল না। ঠিক তখনই পেছন থেকে নুসরত এসে পাশে দাঁড়ালো। সে কিছু বলল না, শুধু নীরবে ফরহাদের পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নুসরত মৃদু স্বরে বলল, শেষ পর্যন্ত সব শেষ হলো। ফরহাদ হালকা হাসল। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু জীবন এখন আবার শুরু হবে। নুসরত আকাশের দিকে তাকালো। অনেকদিন পর মনে হচ্ছে আজ সত্যিই সূর্য উঠেছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে সৈন্যরা আহতদের চিকিৎসা করছে। যারা আত্মসমর্পণ করেছে তাদের হাত বেঁধে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলেন। তার হাতে একটি পুরনো কাঠের বাক্স। তিনি বাক্সটি ফরহাদের হাতে তুলে দিলেন। এটা তোমার বাবার? ফরহাদ অবাক হয়ে তাকালো। এতদিন কোথায় ছিল? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবা আমাকে বলেছিলেন, যদি তিনি ফিরে না আসেন, একদিন যেন এটা তোমার হাতে তুলে দিই। ফরহাদ বাক্সটি খুলল। ভেতরে একটি পুরনো হাতঘড়ি, একটি পরিবারের ছবি আর একটি চিঠি। চিঠির ওপরে লেখা, আমার ছেলে ফরহাদের জন্য। ফরহাদের হাত কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে চিঠি খুলল। বাবা, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবো আমি আর তোমার পাশে নেই। আমি চাইনি তুমি আমার পথ অনুসরণ করো। আমি শুধু চেয়েছিলাম তুমি একজন ভালো মানুষ হও। মনে রেখো, শক্তিশালী হওয়া বড় কথা নয়, সৎ হওয়াই সবচেয়ে বড় শক্তিশালী। যদি কোনোদিন সত্যের জন্য লড়তে হয়, লড়বে, কিন্তু ঘৃণাকে কখনো নিজের ভেতরে বাসা বাঁধতে দিও না। তোমার মা আর পরিবারের খেয়াল রেখো। আমি সবসময় তোমার উপর গর্ব করব। তোমার বাবা। চিঠি পড়ে ফরহাদ আর নিজেকে সামলাতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল। নুসরাত আলতো করে তার কাঁধে হাত রাখল। তোমার বাবা তোমাকে নিয়ে সত্যি গর্ব করতে। ফরহাদ চোখ মুছে মাথা নাড়ল। এবার বাড়ি ফিরতে হবে। ফেরার পথ। দুপুরের দিকে সবাই দুর্গ ছেড়ে বেরিয়ে পড়ল। চারদিকে সবুজ পাহাড়, বনের ভেতর দিয়ে সরু রাস্তা, পাখিদের ডাক। মনে হচ্ছিল প্রকৃতি যেন নতুন করে বেঁচে উঠেছে। জিপের স্টিয়ারিংয়ে রাশেদ, পাশে ফরহাদ, পেছনের সিটে নুসরাত আর বৃদ্ধ। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হঠাৎ রাশেদ বলল, এতদিনের ভুল বোঝাবুঝির জন্য আমাকে ক্ষমা করতে পারবেন? ফরহাদ জানলার বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, অতীত বদলানো যায় না, তবে ভবিষ্যৎ বদলানো যায়। রাশেদের মুখে হাসি ফুটে উঠল। তাহলে আমরা নতুন করে শুরু করি। ফরহাদ হাত বাড়িয়ে দিল। অবশ্যই। দুজনের করমর্দনে যেন পুরনো শত্রুতা মিলিয়ে গেল। বাড়ির সামনে বিকেলের শেষ আলো। জিপ এসে থামলো ফরহাদের নানু বাড়ির সামনে। পুরনো দোতলা বাড়ি। সামনের আম গাছটা এখনও আগের মতোই দাঁড়িয়ে।
বারান্দার গ্রিলে লতানো ফুল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন ফরহাদের মা, মামা ও সবাই। তিনি অনেকক্ষণ ধরেই রাস্তার দিকে তাকিয়েছিলেন। গাড়ি থামতেই ফরহাদের মা দৌড়ে এগিয়ে এলেন। ফরহাদ গাড়ি থেকে নামতেই মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বাবা, তুই ফিরে এসেছিস? তোরা কোথায় হারিয়ে গিয়েছিলি? তোদের কত জায়গায় খুঁজেছি আমরা। ফরহাদ আর নিজেকে ধরে রাখতে পারল না। মা, দুজনেই কাঁদতে লাগলো। বহুদিনের জমে থাকা অপেক্ষা, দুশ্চিন্তা আর ভালোবাসা এক মুহূর্তে যেন অশ্রু হয়ে ঝরে পড়ল। নুসরাত কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। তার চোখও ভিজে উঠেছে। মা এবার নুসরাতের দিকে তাকালেন। তিনি এগিয়ে এসে নুসরাতের হাত ধরলেন। কিরে মা, তোরা এতদিন কোথায় ছিলি? নুসরাত বলল, আসলে খালামুনি আমরা একটু কলেজে গিয়েছিলাম। তখন মামি বলল। তারপর সবাই ভিতরে যায়, আর ভেতরে ঢুকতেই নানু দৌড়ে এসে বলল, এতদিন তোরা কই ছিলি? পুরা গ্রাম খুঁজেছি। নুসরাত হেসে বলল, আরে বুড়ি ছাড়ো ওরে, আর আমাদের একটু জরুরি কাজ ছিল। তারপর সবাই ভিতরে চলে গেল এবং যে যার রুমে গেল, আর নুসরাত ফারহাদের পিছনে ঘরের ভেতর। ফারহাদ তার ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করলো। আর ছবিটা আর কারণ না, ছবিটা হচ্ছে ফারহাদের আব্বুর। হাত তুলে সালাম করলো। আমি ফিরে এসেছি বাবা, আপনার কথা রেখেছি। মা এসে তার পাশে দাঁড়ালেন। তোমার বাবা আজ থাকলে খুব খুশি হতাম। ফারহাদ তার মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মা হেসে বললেন, আমি সব জানি ফরহাদ। নুসরাত বলল, মানে খালামুনি আপনি সব জানতেন? ফারহাদের আম্মু বলল, সব জানি আমি। রাত খাওয়া শেষ করে সবাই বারান্দায় বসেছে। হালকা বাতাস বইছে, দূরে ঝিঝি পোকার ডাক। ফারহাদ আর নুসরাত পাশাপাশি বসে আকাশের তারা দেখছে। নুসরাত ধীরে বলল, এত কিছু হয়ে গেল, এখনো বিশ্বাস হচ্ছে না। ফারহাদ শান্ত কণ্ঠে উত্তর দিল, কিছু ক্ষত হয়তো কখনো পুরোপুরি সারে না, কিন্তু সেই ক্ষত নিয়েও মানুষ নতুন জীবন শুরু করতে পারে। নুসরাত মৃদু হেসে বলল, তাহলে আমাদের নতুন জীবনও আজ থেকে শুরু? ফারহাদ তার দিকে তাকিয়ে হাসলো। মনে হয় তাই। দূরে উঠোনে ফারহাদের মা দাঁড়িয়ে তাদের দেখে মৃদু হাসলেন। তখন ফারহাদের মা তার নানুর কাছে গিয়ে বলল, আমার দুই নাতিকে এক করে দিব। কিন্তু ঠিক সেই সময় নুসরাত ফারহাদকে একটা কথা বলল। একটা কথা বলি তোমায়। বলেন মহারানী, কি কথা? আচ্ছা ফরহাদ, আমাকে তোর কাছে কেমন লাগে রে? রাক্ষসীর মতো কেন? তখন নুসরাত ফারহাদের কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, কুত্তা, তোর জন্য আমি কত ঝামেলায় পড়তে হচ্ছে। আচ্ছা, তুমি আগে আমার একটা কথার উত্তর দাও। কি? তুমি তো একজন সাধারণ মেয়ে, তাহলে তুমি বন্দুক চালাচ্ছ কিভাবে? ফরহাদ, তুমি না আসলে বোকা। তুমি কি ভুলে গেছো যে আমার বাবা একজন সেনাবাহিনীর কর্নেল ছিল? ফরহাদ মাথায় হাত দিয়ে বলল, তেরি, আমি তো ভুলেই গেছি। আচ্ছা এগুলো বাদ দাও, আগে বলো আমাকে কেমন লাগছে? বললাম না রাক্ষসে। নুসরাত রেগে ওকে মারতে লাগলো, আর ফারহাদ হাত দিয়ে সেই মার সামলাতে লাগলো আর বলল, আরে আপু, কি করছো তুমি? আমার লাগছে, ছাড়ো প্লিজ। কি বললি তুই? আবার বল। আমি আবার কি করলাম? তুই আপু বললি কারে? কেন তোমাকে? তুমি আমার সিনিয়র খালাতো বোন না? আমি তো আর তোর আপন বোন না। তুমি আমার আপন বোন না, কিন্তু বোন তো। তখন নুসরত বলে, আচ্ছা তুই কি সত্যিই কিছু বুঝতে পারছ না? কি বুঝবো আমি? এরই মাঝে মামি ডেকে যায় তাদের রাতের খাবার খেতে। তারপর সবাই মিলে একসাথে বসে খেতে থাকলো। তখন ফারহাদের নানু বলতে শুরু করলো, কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করলা নানু? নানু তো ঠিকই বলছে। তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? না, আমার কোনো পছন্দের মেয়ে নেই। তখন নুসরাত আস্তে করে বলল, কিন্তু ফারহাদ শুনে ফেলল। তারপর সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। নুসরাতের আর ফারহাদের রুম পাশাপাশি হওয়ায় নুসরাত এসে ফারহাদের রুমের দরজা টোকা দিতে লাগলো। তখন ফারহাদ বলে উঠল, কে এত রাতে? এই কুত্তা, দরজা খোল। এখানে কোনো কুত্তা থাকে না, আপনি ভুল জায়গায় এসেছেন। তুই একবার শুধু দরজাটা খুলে দেখ। তখন ফারহাদ বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে? রাত বাজে 12টার ওপর, তুমি এত রাতে কি চাও? নুসরাত আস্তে করে বলে, তোরে চাই, দিবি তোর মন? কি বললে? না কিছু না, চল না একটু ছাদে যাই, দেখ কত সুন্দর চাঁদ উঠেছে। ফারহাদ তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখলো আসলেই আজ চাঁদটা অনেক সুন্দর করে উঠেছে। তখন ফারহাদ বলল, আচ্ছা চলো যাই, কিন্তু ওখানে কোনো রকম দুষ্টামি করতে পারবে না। কি আমি করবো না? তাহলে কে করবে?
এরপর তারা আস্তে করে উঠে ছাদে চলে যায়। তখন নুসরাত আকাশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ফরাদ, তোকে যদি একটা মেয়ে এসে বলে যে তোরে ভালোবাসে, তখন তুই কি করবি? কি বলবো জানি না, তবে ওর কাছ থেকে সময় নেব। আচ্ছা তাই নাকি? তাই। আচ্ছা তোরে যদি আমি বলি ভালোবাসার কথা, তখন তুই কি করবি? ফরহাদ কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, কি করবো জানি না, তবে তুমি আমারে প্রপোজ করবে কেন? তখন নুসরাত তার লাগানো গোলাপ গাছ থেকে একটা ফুল নিয়ে ফরহাদের দিকে তাকিয়ে বলে, জানি না তুই কি ভাববি, তবে আমি আর পারবো না নিজের ভেতর কথা রাখতে। মানে কি বলো এগুলা? নুসরাত কিছু না বলে আবার বলতে লাগলো, তুই যখন তোর জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে ওই গুন্ডাদের সাথে লড়াই করেছিলি, তখন থেকেই তোর জন্য আমার ভিতরে ভালোবাসা জেগে ওঠে। আই লাভ ইউ ফরহাদ, আশা করি ফিরিয়ে দিবি না। ফরহাদ শুধু ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন নুসরাত ফরহাদকে ধাক্কা দিয়ে বলে, কি হলো, কিছু তো বল। ফরহাদ যেন কয়েক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। নুসরাতের হাতে ধরা লাল গোলাপটা বাতাসে হালকা দুলছে, আর চারপাশে নিস্তব্ধ রাত। নুসরাত আবারও বলল, কি হলো, কিছু বলছিস না কেন? ফরহাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি সত্যিই ভাবিনি তুমি এমন কিছু বলবে, তাই বুঝতে পারছি না কি বলবো। নুসরাত মৃদু হেসে বলল, তুই তো বলেছিলি কেউ ভালোবাসার কথা বললে সময় দিবি, তাই আমি তোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। ফরহাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি অনেক সম্মানের মানুষ, তোমার প্রতি আমার আলাদা একটা টান আছে, কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। আমি চাই না আবেগের বশে এমন কিছু বলি যেটার জন্য পরে আমাদের দুজনেরই কষ্ট হোক। নুসরাত মাথা নিচু করে বলল, আমি শুধু আমার মনের কথাটা জানাতে চেয়েছিলাম, তুই না বললেও আমি জোর করব না। ফরহাদ ধীরে ধীরে বলল, ধন্যবাদ আমার ওপর ভরসা করে কথাটা বলার জন্য। আমাকে একটু সময় দাও, আমি ভেবেচিন্তে উত্তর দেব। নুসরাত হালকা হাসল। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখিস, তোর উত্তরের জন্য আমি অপেক্ষা করব। ঠিক তখনই হঠাৎ নিচতলা থেকে মামি চলে এলো। নুসরাত, ফাহাদ, কি করো এত রাতে? কিছু না, আমরা তো চাঁদ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাবে, গিয়ে শুয়ে পড়। এরপর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ফরহাদ আস্তে করে বলল, চলো নিচে যাই। নুসরাত গোলাপটা ফরহাদের হাতে দিয়ে বলল, এটা রেখে দিস, উত্তর যেদিন দিবি সেদিন যদি ইচ্ছে হয় আমাকে ফিরিয়ে দিস। ফরহাদ ফুলটার দিকে তাকিয়ে রইল। তার মনে হাজানো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দুজন নিচে নেমে যে যার রুমে চলে গেল। রাতে বিছানায় শুয়েও ফরহাদের চোখে ঘুম এলো না। বারবার নুসরাতের বলা কথাগুলো কানে ভেসে আসছে। আই লাভ ইউ ফরহাদ। অন্যদিকে নুসরাতও জানলার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ আমার মনের কথা বলে দিলাম, এখন শুধু ওর উত্তরের অপেক্ষা। নুসরাত আরও ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে নুসরাত ঘুম থেকে উঠে সোজা ফরহাদের রুমের সামনে এসে বলতে থাকে, ওই কত ঘুমাবি, ওঠ। কিন্তু ফরহাদের কোনো হুঁশ নেই। তখন নুসরাত দরজা ধাক্কাতে লাগলো। এর কিছুক্ষণ পর ফরহাদ বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে, এত সকালে ঘুম থেকে উঠতে বলছো কেন? কুত্তা ঘড়ির দিকে তাকিয়ে দেখ কটা বাজে। তখন ফরহাদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। কি হলো, দেখেছিস? দেখেছি। তাহলে তাড়াতাড়ি উঠে নিচে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তা বললে তো হবে না, তুই 5 মিনিটের মধ্যে নিচে আসবি। আরে তুমি যাও তো, আসতেছি আমি। এরপর নুসরাত নিচে চলে যায় আর ফরহাদ ফ্রেশ হতে চলে যায়। এর মধ্যে নুসরাত আবার এসে দেখে ফরহাদ এখনও দরজাই খোলেনি। তখন নুসরাতের রাগ উঠে গেল। সে জোরে জোরে দরজা নক করতে থাকে। তখন ফরহাদ বিরক্তি নিয়ে দরজা খুলে বলে, কি হয়েছে, এত দরজা ধাক্কাচ্ছ কেন? আমি কি বলছিলাম? কই কি বলেছিলে? আমি তোরে বলি নাই যে 5 মিনিটের মধ্যে নিচে যাইতে? এত অল্প সময়ে অসম্ভব। তখন ফরহাদের আম্মু এসে বলে, কি হয়েছে তোদের, কি নিয়ে এরকম তর্ক করতেছিলি? দেখো না খারামণি, ফরহাদকে একে তো 11টা বাজে ঘুম থেকে উঠেছে, তারপর আমি ওরা জাগিয়ে তুলে বলেছি যে 5 মিনিটের মধ্যে নিচে যাইতে, কিন্তু এখন প্রায় 30 মিনিটের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু এখনো। হয়েছে, এবার থাম ফরহাদ, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। এই বলে নিচে চলে যায়। তখন নুসরাত বলে, তা কি ভাবলি? কি আর ভাবতাম। কুত্তা, কাল রাতে কি কথা ছিল বল। ও হ্যাঁ, মনে আছে। আচ্ছা তোমার উত্তরটা বিকেলে দেই, আমি আরও একটু ভেবে নেই। আজকে বিকেল পর্যন্তই তো সময়, আর এখন তাড়াতাড়ি চল, নাস্তা করবে। চলো। তারপর ফরহাদ একা নাস্তা করতে লাগলো। নাস্তা শেষে নুসরাত বলল,
কিরে, এখন কি করবি? রুমে গিয়ে কিছুক্ষণ গেম খেলবো। কি গেম? ফ্রি ফায়ার। তা আর কিছু বলবা? বলবো অনেক কিছুই, কিন্তু তোর তো সময় নেই। ফরহাদ গেম খেলা বাদ দিয়ে নুসরাতের দিকে তাকিয়ে বলে, আমার উত্তরে কি ভেবেছিস? ভেবেছি। কি ভাবছিস? তখন ফরহাদ টেবিলের উপরে রাখা ফুলটা হাতে নিয়ে বলে, আমিও ভেবেছি। তাহলে বল কি ভেবেছিস? ভালোবাসা। ভালো করে বল। আচ্ছা বলছি, বল। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু তোমাকে বলার সাহস পাইনি। তার উপর আবার ফ্যামিলির কথা ভেবে আমি এইসব লুকিয়ে রেখেছি। তাহলে রাতে না করেছিলি কেন? তখন এরকমভাবে বলবে আমি বুঝতে পারি নাই। ঠিক তখনই নুসরাত বলে, ওরে, বলে সত্যিই কি তুই আমাকে ভালোবাসিস? হয়তো। যদি সত্যি ভালোবাসিস তাহলে আমাকে এক্ষুনি প্রপোজ করবি। তা না হয় করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন থেকে তুই করে বলতে পারবে না। আচ্ছা, তাহলে কি করে বলবো? তোমার যা ইচ্ছা হয় তাই বলো। কথা না বলে প্রপোজ কর। জানো নুসরাত, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই মনে হয়েছিল তুমি অন্য সবার থেকে আলাদা। তোমার হাসি, তোমার রাগ, তোমার যত্ন সব কিছু ধীরে ধীরে আমার হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে। আমি জানি ভালোবাসা জোর করে পাওয়া যায় না, তাই আজ কোনো চাপ দিতে আসিনি, শুধু আমার মনের কথাটা বলতে এসেছি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি নুসরাত। তোমার সঙ্গে সারা জীবন হাসতে চাই, কাঁদতে চাই, সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। তুমি কি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটা হয়ে থাকবে? আই লাভ ইউ নুসরাত। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ফরহাদ কথাগুলো বলেই একটি লাল গোলাপ নুসরাতের দিকে বাড়িয়ে দিল। নুসরাত কিছুক্ষণ চুপ করে রইল। লজ্জায় তার মুখটা লাল হয়ে গেল। সে মৃদু হেসে গোলাপটা হাতে নিয়ে বলল, এতদিন ধরে এই কথাটারই অপেক্ষায় ছিলাম। আমিও তোকে অনেক ভালোবাসি ফরহাদ। আই লাভ ইউ টু। তারপর ফরহাদ বলল, তা এবার কি করবে ম্যাডাম? নুসরাত আঙুলের উপর আঙুল রেখে বলতে শুরু করলো, এবার আম্মুকে বলবো, মামাকে বলবো, তারপর আমাদের বিয়ে হবে, একটা সুন্দর সংসার হবে, আর সেই সংসারে একটা ছোট্ট সোনামণি আসবে, আমাকে আম্মু বলবে। কত মজা হবে, তাই না? সে এভাবে বলতে থাকলো আর ফরহাদ মাথায় হাত দিয়ে শুনতে লাগলো। বল, ভাবে তাকিয়েছিস কেন? শর্তের কথা ভুলে গেছো? না, বলি নাই। তাহলে এবার ডাকো। কি বলে ডাকবো? যা ইচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে। কি? আচ্ছা চলো না, ওই পুকুর পাড়ে যাই। না, যাব না। কি বললে তুমি? ফরহাদ এই প্রথম বিএফ হিসেবে নুসরাতের মুখে তুমি করে বলা শুনল, তাই আর সে না করতে পারল না। চলো না প্লিজ প্লিজ। ঠিক আছে যাব, কিন্তু ওখানে কোনো রকম দুষ্টামি করতে পারবে না। একটু করব। তাহলে আমি যাব না। না গেলে আমি জোর করে নিয়ে যাব। এই বলে ফরহাদকে টানতে টানতে নিচে নিতে লাগলো। পুকুর পাড়ে নুসরাত সিঁড়ি ঘাটে বসে আছে। ফরহাদ তার থেকে একটু দূরে বসে তা দেখে নুসরাতের মাথা গরম হয়ে গেল। সে এসে ফরহাদের গা ঘেঁষে বসে পড়ে আর ডান হাত ধরে। ফরহাদ হতভম্ব হয়ে যায়। কি করছো কি? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখো, তাতে আমার কিছু যায় আসে না। এই বলে নুসরাত ফরহাদের গালে একটা কিস দিয়ে দেয়। ফরহাদ গালে হাত দিয়ে বলে, কি করলে এটা? এটা তো শুধু নমুনা, আরো কত কিছু বাকি আছে। আচ্ছা, তুমি আমাকে কি সত্যিই ভালোবাসো? এখনো সন্দেহ আছে তোমার? সন্দেহ আছে কিনা জানি না, তবে একটা কথা বলতে পারি। কি? ধরো তুমি আমি এখন থেকে অনেক মিলেমিশে চলতে শুরু করলাম। তারপর? কিন্তু একটা সময় আসবে যখন আমি তোমার মায়ায় পড়ে যাব, আর তুমি আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। তাহলে এবার আমি বলি। বলো। জানি না এই দিন কখনো আসবে কিনা, তবে আমি দোয়া করি ওই দিনটা দেখার আগে যাতে আল্লাহ আমাকে মৃত্যুর স্বাদ দেয়। কি বললে? ওই কি বললাম। আচ্ছা, এখন এগুলো বাদ দাও। আচ্ছা, আমি কি তোমাকে জান বলে ডাকতে পারি? এত অনুমতি নেওয়ার দরকার নেই। সত্যি? ওকে পাখি। এই বলে ফরহাদকে আরেকটা কিস দিয়ে দেই, তবে এবারের কিসটা ফরহাদের ঠোঁটে দেই। ফরহাদ তো নুসরাতের দিকে তাকিয়ে আছে। এটা তো সবেমাত্র শুরু, এখনো অনেক কিছু বাকি আছে। আচ্ছা, সব হবে যদি খালামণি আম্মু না মানে আমাদের এই সম্পর্ক। তার দায়িত্ব আমার। ওকে। তারপর তারা আরও কিছুক্ষণ সেখানে বসে থেকে বাড়ির দিকে চলে যায়। বাসায় এসে ফরহাদ তার রুমে চলে যায় আর নুসরাত চলে যায় ফরহাদের আম্মুর কাছে। কি রে মা, কিছু বলবি? বললাম তো, অনেক কিছু, যদি তুমি কিছু না মনে করো। আরে না, কিছু মনে করব না, বল। আসলে খালামণি, আমি না ফরহাদকে ভালোবেসে ফেলেছি। তা ফরহাদ? আমরা দুজন দুজনাকে ভালোবাসি। বুঝলাম। তা
এখন আমি কি করতে পারি? আমাদের বিয়ে দিয়ে দাও। এত শখ? প্লিজ প্লিজ। আচ্ছা, তা আমি ভেবে দেখব। এখন যা তুই। ঠিক আছে। কি সমস্যা? কোনো নকছেরা রুমে ঢুকে গেছো কেন? আর কিছুদিন পর তুমি মানুষটাই তো আমার হবে, তখনই আইন কই যায় তা দেখব। তা পরে দেখা যাবে, এখন তো নক করে আসা লাগবে। যে জায়গায় তুমি মানুষটাই আমার, সেই জায়গায় নক করব কেন? তোমার করতে হবে, এটাই শেষ কথা। না, করব না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো। সত্যি তো? সত্যি। এটা বলতে দেরি আছে। নুসরাত দরজা বন্ধ করতে দেরি হলো না। দরজা বন্ধ করলে কেন? কেন মনে নেই? তুমিই তো বললে যে আমার যা ইচ্ছে তাই করতাম। তাই বলে দরজা বন্ধ করবে? নুসরাত আর কোনো কথা না শুনে ফারহাদের দিকে এগোতে লাগলো, আর ফারহাদ বলতে লাগলো, দেখো, উল্টাপাল্টা কিছু করবে না বলে দিলাম। আজকে আর তোমার কোনো কথা শুনবো না। আরে আগে শোনো তো। নুসরাত দুষ্টু হেসে ফারহাদের একদম সামনে এসে দাঁড়ালো। এত ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি না, তবে তোমার মাথায় এখন কি চলছে সেটা বুঝতে পারছি না। বুঝতে হবে না। এই বলে নুসরাত হঠাৎ ফারহাদের দুই গাল আলতো করে চেপে ধরে বলল, একটা কথা মনে রেখো, আজ থেকে তুমি শুধু আমার। ফারহাদ লজ্জা পেয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। এসব নাটক বন্ধ করো, কেউ দেখে ফেললে। দেখো, আমি তো কোনো ভুল করছি না। আমি আমার ভালোবাসার মানুষের সাথেই কথা বলছি। তাও দরজাটা খুলে দাও। আগে একটা কথা বলো। কি কথা? আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে? ফারহাদ মুচকি হেসে মাথা নাড়ল। ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো তোমাকেই ভালোবাসবো। ফারহাদের কথা শুনেই নুসরাতের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। এরপর সে দরজা খুলে দিল। ঠিক তখনই বাইরে থেকে ফারহাদের আম্মুর ডাক ভেসে এলো। ফরহাদ, নুসরাত, তোরা কোথায়? নিচে আয়, তোদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ফারহাদ আর নুসরাত একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে একসাথে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। নিচে এসে, আম্মু বলো, কি বলবে? শুধু আমি বলবো না, এখানে যারা আছে সবাই বলবে। তখন নুসরাত আর ফারহাদ চারদিকে তাকিয়ে দেখে সবাই সেখানে বসে আছে। তা আমি যা শুনছি তা কি সত্যি? কি শুনেছ? এই যে তোমরা প্রশ্ন করছো। বুড়ি, যা শুনেছো সব সত্যি। তাহলে তো ভালোই। ফারহাদ আবার প্রশ্ন করে, কি ভালো মামা? আমরা একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন মামা? আমাদের ডিসিশন হলো যে আমরা তোদের বিয়ে দিতে চাই। সত্যি মামা? সত্যি। এর মাঝে ফারহাদ বলে উঠল, কেন চাও না? কারণ আমি এখনো বেকার, আর আমি কোনো কাজ করি না বা চাকরি করি নাকি। এই কথা শুনে ফারহাদের আম্মু বলে উঠল, আচ্ছা, তাহলে তোর এ সমস্যা? তাহলে তোর আব্বুর এই বিশাল সাম্রাজ্য, এই অফিস, টাকা পয়সা, এগুলো কার? মানে তোর নামে যে সম্পত্তি আছে তা তুই কেন, তোর 14 গোষ্ঠী বসে খেলেও কমবে না। তাই বলে আমি বেকার হয়ে বিয়ে করতে পারবো না, আর আমি তো এখনো পড়ালেখাও শেষ করি নাই। আমি এত কিছু শুনতে চাই না, আর তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে কি করব? যা করার আমি করব। এখন তোকে বিয়ে করতে হবে মানে হবেই। তাহলে ঠিক আছে। খুশি হয়ে ওভাবে ফারাদকে নিয়ে ওপরে চলে গেল। আর নিচে সবাই হাসতে লাগলো। তাহলে এখন দিন তারিখ পাকা করি, কি বলিস তোরা? জি মা, তাই করো। নুসরাতের আম্মুর দিকে তাকিয়ে বলল, তুই কিছু বলবি? আমি আর কি বলবো, ছোটবেলা থেকেই তো সব কিছু পূর্ণ করেছি। আচ্ছা, তাহলে এসব বাদ দে। আর শোন, সামনে শুক্রবার দিলে কেমন হয়? এত তাড়াতাড়ি? কেন, কোনো সমস্যা হবে নাকি? না, কোনো সমস্যা হবে না। তবে ও হচ্ছে জেকে গ্রুপের উত্তর অধিকারী এবং ভবিষ্যৎ চেয়ারম্যান। তাতে কি হয়েছে? কি হচ্ছে মানে, ও ভবিষ্যৎ সিও। আর বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, এটা কেমন দেখায় বল? তা ঠিক, তবে বুবু এখন না হয় আয়োজনটা করে ফেলি। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? সম্ভব। শোন, আজকে কি বার? কেন, রবিবার? তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার বিয়ের দিন হলো। তা ঠিক হয়, তাহলে এখন থেকে কাজ শুরু করি। অন্যদিকে ফরহাদকে নুসরাত বলতেছে, আচ্ছা শোনো। কি বলো? আমি তোমাকে কতটুকু ভালোবাসবো সেটা কি মুখে বোঝানো যায়? তবুও শুনতে চাই। ফরহাদ মুচকি হেসে নুসরাতের চোখের দিকে তাকিয়ে বলল,
যতটা ভালোবাসলে কাউকে হারানোর ভয় কাজ করে ঠিক ততটাই। নুসরাতের ঠোঁটে লাজুক হাসি ফুটে ওঠে। তাহলে যদি কোনো দিন আমি তোমার উপরে রাগ করি? তাহলে আমি তোমার রাগ ভাঙাবো। আর যদি কথা না বলি? তবুও তোমার পাশেই থাকবো, কারণ ভালোবাসার মানুষ শুধু সুখের সময় পাশে থাকে না, অভিমানের হাতটাও না ছাড়া। যদি আমি খুব জেদ করি? তাহলে তোমার জেদের কাছে হেরে যাব, তবু ভুল করলে অবশ্যই বুঝিয়ে বলবো। নুসরাত হেসে বলল, আচ্ছা, বিয়ের পরও কি আমাকে এতটাই ভালোবাসবে? ইনশাল্লাহ বিয়ের পর ভালোবাসা আরও বাড়বে, কারণ তখন তুমি শুধু আমার ভালোবাসার মানুষই থাকবে না, আমার জীবনের সাথী হবে। নুসরাতের চোখ আনন্দে চকচক করে উঠল। জানো, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। আর আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, কারণ আমি তোমার মতো একজনকে পেয়েছি। নুসরাত লাজুক হেসে ধীরে বলল, একটা কথা বলবো? বলো। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? ফরহাদ এক মুহূর্তও দেরি না করে উত্তর দিল, মৃত্যুর আগে পর্যন্ত নয়, আর যদি কোনোদিনও কষ্ট আসে আমরা দুজন একসাথে তার মোকাবেলা করব। ফরহাদের কথা শুনে নুসরাত আবেগে হাসল। তাহলে আজ থেকে একটা প্রতিজ্ঞা করি। কি প্রতিজ্ঞা? যত ঝড়ঝাপটাই আসুক, আমরা কেউ কারোর হাত ছাড়বো না। ফরহাদ নিজের হাত বাড়িয়ে দিল। কথা দিলাম। নুসরাতও নিজের হাত ফরহাদের হাতে রেখে বলল, আমিও কথা দিলাম। ফরহাদ ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দাঁড়ালো। হালকা বাতাস বইছে। সামনের উঠোনে সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ঠিক তখনই নুসরাত 2 কাপ চা হাতে নিয়ে সেখানে এলো। এই নাও, তোমার জন্য চা। তুমি নিজে বানিয়েছো? খেয়ে বলো কেমন হয়েছে। ফরহাদ এক চুমুক দিয়ে মুচকি হেসে বলল, খুব ভালো হয়েছে। শুধু ভালো? কারণ যে মানুষটা বানিয়েছে সে ভালো বলে চাটাও ভালো হয়েছে। নুসরাত লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে হাসলো। এমন সময় নিচ থেকে ফরহাদের আম্মুর ডাক ভেসে এলো, ফরাদ, নিচে আয় বাবা, তোর সাথে একটু কথা আছে। আসি আম্মু। নিচে নেমে দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে। বাবা, বিয়ে মানে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, অনেক দায়িত্ব আসে। জানি আম্মু। তাই আমি চাই তুই পড়াশোনা শেষ করবি, পাশাপাশি অফিসের কাজও ধীরে ধীরে শিখবি। ভবিষ্যতে তোকে অনেক কিছু সামলাতে হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমরা কেউ চাই না তোর স্বপ্ন থেমে যাক। বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাবি। ধন্যবাদ মামা, তোমরা পাশে আছো বলেই সাহস পাচ্ছি। এদিকে নুসরাত রান্নাঘরে তার আম্মুর সাথে কাজ করছে। মা, বিয়ের পর নতুন সংসার হবে, রাগ করলে চলবে না, ধৈর্য ধরে সব বুঝে নিতে হবে। জানি আম্মু, আমি চেষ্টা করব সবাইকে আপন করে নিতে। আর ফাহাদ পড়াশোনার ব্যাপারেও তোকে সহযোগিতা করবে। অবশ্যই, আমি চাই ও নিজের সব স্বপ্ন পূরণ করুক। বিকেলের দিকে ফরহাদ আর নুসরাত বাড়ির ছাদে গেল। কি ভাবছো? ভাবছি কয়েকদিন পর আমাদের জীবনটাই বদলে যাবে। ভয় লাগছে? একটু তো লাগেই, নতুন একটা দায়িত্ব শুরু হবে। আমরা যদি একে অপরকে বুঝে চলি তাহলে সব সহজ হয়ে যাবে। ঠিক বলেছ। কিছুক্ষণ দুজনেই নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। একটা কথা বলি? বলো। আমি চাই আমাদের সম্পর্কের ভিত্তি হোক বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। আমিও তাই চাই। রাগ অভিমান হবে, কিন্তু কখনো কোনো কথা বন্ধ করব না। কথা দিলাম। আমিও কথা দিলাম। ঠিক তখনই নিচ থেকে নানুর ডাক শোনা গেল, এই তোরা দুজন নিচে আয়, বিয়ের কেনাকাটার তারিখ করতে হবে। নুসরাত হেসে বলল, চল এবারে বাস্তবের কাজ করি। হ্যাঁ, শুধু স্বপ্ন দেখলে হবে না, দায়িত্বও নিতে হবে। তারপর দুইজন একসাথে নিচে চলে আসে। বলো কি বলবে? বাবা, প্রিয় মানুষ পেয়েছে, এখন কি তাড়াহুড়ো করছে? আইবরি, তুমি আমার জামাইয়ের দিকে নজর দিবে না বলে দিলাম। আচ্ছা, এখন এসব বাদ দে। শোন, তোদের যে জন্য ডেকেছি। বলো কি জন্য ডেকেছ? তোদের তো বিয়ে আর কিছুদিন পর। তাহলে আজকে বিকালে সবাই রেডি থাকবে, সবাই কেনাকাটা করতে মার্কেটে যাব। ওকে। তারপর সবাই কিছুক্ষণ কথা বলে আর ফরহাদ উপরে চলে যায়। তার পেছনে নুসরাতও চলে যায় ফরহাদের রুমে। পাশাপাশি দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে রইল দুজন। হালকা বাতাসে পর্দা দুলছে আর তাদের দুজনের মুখেই এক অদ্ভুত প্রশান্তি। দেখছো কত তাড়াতাড়ি আমাদের স্বপ্নটা পূর্ণতা পেতে যাচ্ছে? ফরহাদ মুচকি হেসে নুসরাতের দিকে তাকালো। সত্যি বলতে এখন মাঝে মাঝে মনে হয় সবকিছু যেন স্বপ্ন। যদি স্বপ্নও হয় তাহলে আমি চাই স্বপ্নটা যেন কখনো না ভাঙে। ইনশাল্লাহ ভাঙবে না। আমরা দুজন সবসময় একে অপরের পাশে থাকবো।
একটা কথা বলো তো, বলো। বিয়ের পরও কি আমাকে এভাবেই ভালোবাসবে? ফারহাদ হালকা হেসে বলল, ভালোবাসা যদি সময়ের সাথে কমে যায় তাহলে সেটা ভালোবাসা নয়। আমি চাই প্রতিটা দিন তোমাকে নতুন করে ভালোবাসতে। নুসরাতের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তাহলে আমিও প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসবো। এমন সময় দরজায় টোকা পড়ল। ঠক ঠক। কে? বাহির থেকে ছোট মামাতো ভাই রফির কণ্ঠ ভেসে এলো। রাফি ভাইয়া, নিচে সবাই রেডি, মার্কেটে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা আসি। রাফি চলে যেতেই নুসরাত হেসে বলল, চলো, আজকে কিন্তু আমার পছন্দের শাড়ি কিনতে হবে। শুধু শাড়ি? তোমার যা ভালো লাগে সবই কিনবো। এত খরচ করতে হবে না। তোমার হাসির দাম কোনো কিছুর সাথেই তুলনা হয় না। নুসরাত লজ্জা পেয়ে হালকা করে তাকিয়ে হাসল। তারপর দুজন একসাথে নিচে নেমে এলো। নিচে এসে দেখে সবাই গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। সবাই চলে এসেছিস তো? সবাই একসাথে বলল। তাহলে আর দেরি কেন, চল আজকে এই কেনাকাটা শেষ করে আসি। সবাই হাসি মুখে গাড়িতে উঠে বসলো আর নতুন জীবনের প্রস্তুতি নিতে একসাথে রওনা দিল শহরের সবচেয়ে বড় মার্কেটের উদ্দেশ্যে। সবাই গাড়িতে উঠে বসলো। সামনে মামা গাড়ি চালাচ্ছেন, মামি পাশে। পিছনের সিটে পাশাপাশি বসেছে ফরহাদ আর নুসরাত, তাদের পাশে রাফি আর নানু। গাড়ি চলতে শুরু করতেই রাফি দুষ্টুমি করে বলল, ভাইয়া ভাবিকে নিয়ে বসে আছেন, কিন্তু একটা কথা বলছে না কেন? সবাই হেসে উঠল। তোর এত খবর রাখার দরকার নেই। ওকে কিছু বলো না, ও তো ছোট। ছোট হলেও সব বুঝি কিন্তু। নানু হেসে বললেন, আরে বিয়ের আগে এত লজ্জা, বিয়ের পরে তোদের আর খুঁজেই পাওয়া যাবে না। নুসরাত লজ্জায় মুখ নিচু করে ফেলল। কিছুক্ষণ পর তারা শহরের সবচেয়ে বড় শপিং মলে পৌঁছালো। চারদিকে মানুষের ভিড়, রঙিন আলো আর বিভিন্ন দোকানের সাজসজ্জা দেখে নুসরাত মুগ্ধ হয়ে গেল। ওয়াও, জায়গাটা কত সুন্দর। তোমার ভালো লাগলো? খুব। তাহলে আজকে শুধু হাসবে, মন খারাপ করা একদম নিষেধ। নুসরাত মুচকি হেসে মাথা নাড়ল। প্রথমে সবাই শাড়ির দোকানে ঢুকলো। একটার পর একটা শাড়ি বের করা হচ্ছে। লাল, মেরুন, গোলাপি, নীল, বেগুনি, কত রং। দোকানদার একটি গাঢ় লাল বেনারসি বের করতেই সবাই একসাথে তাকিয়ে রইল। এই শাড়িটা নুসরাতের উপর দারুণ মানাবে। নানুও মাথা নেড়ে বললেন, আমার নাতিকে তো রাজকন্যার মতো লাগছে। নুসরাত শাড়িটা হাতে নিয়ে ফরহাদের দিকে তাকালো। তোমার কেমন লাগছে? ফরহাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, যদি তুমি এটা পারো তাহলে আমার চোখ তোমার দিক থেকে সরানোই কঠিন হবে। কথাটা শুনে সবাই হেসে উঠল। নুসরাত লজ্জায় ফরহাদের হাতে হালকা একটা চিমটি কাটল। সবাই আছে, একটু কম বলো। এরপর ফরহাদের জন্য পাঞ্জাবি দেখা শুরু হলো। সাদা, অফ হোয়াইট আর কালো। অনেকগুলো দেখার পর নুসরাত নিজেই একটি অফ হোয়াইট পাঞ্জাবি হাতে তুলে নিল। এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। তোমার পছন্দ মানে আমার পছন্দ। দোকানদার পাঞ্জাবিটি পরিয়ে দেখালো। রাফি তালি দিয়ে বলল, ভাইয়া একদম সিনেমার নায়ক। নানু হেসে বললেন, এখন শুধু বিয়ের দিনটার অপেক্ষায়। এরপর গয়নার দোকানে যাওয়া হলো। নুসরাত কিছুই নিতে চাইছিল না। এত দামি জিনিস লাগবে না। দামি কিনা সেটা বিষয় না, তুমি হাসছো এটাই আমার কাছে সবচেয়ে দামি। মামা এগিয়ে এসে বললেন, আজকে কোনো না করবে না, আজকের দিনটা তোদের জন্য। সবাই মিলে নেকলেস, কানের দুল, চুড়ি আর আংটি পছন্দ করলো। সব কেনাকাটা শেষ হতে হতে সন্ধ্যা নেমে এলো। মার্কেট থেকে বের হতেই নুসরাত আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে রইল। ফরহাদ সেটা দেখে ফেলল। আইসক্রিম খেতে ইচ্ছা করছে? নুসরাত একটু লজ্জা পেয়ে বলল, কিন্তু সবই তো আছে। সবাইকেই খাওয়াবো। কিছুক্ষণ পর সবার হাতে আইসক্রিম। রাফি নিজেরটা শেষ করে ফরহাদ দেড়টার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমারটা একটু দাও না। না, এটা আমার। ঠিক তখন নুসরাত নিজের আইসক্রিম রাফির হাতে দিয়ে বলল, না, এটা তুমি খাও। রাফি খুশিতে লাফিয়ে উঠল। সবাই নুসরাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। রাত হয়ে যাওয়ায় সবাই কাছের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেলো। খাওয়ার সময় নানু বললেন, আজকে তোদের দুজনকে দেখে আমার অনেক শান্তি লাগছে। আল্লাহ যেন তোদের সারা জীবন এভাবেই সুখে রাখেন। সবাই একসাথে বলল, আমিন। রাত প্রায় 9:30টার দিকেই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি জানালার বাইরে তাকিয়ে নুসরাত ধীরে করে ফরহাদকে বলল, আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না। ফরহাদ মুচকি হেসে উত্তর দিল, এটা শুধু শুরু, সামনে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো অপেক্ষা করছে। রাত প্রায় 10টার দিকে সবাই বাড়িতে ফিরে এলো।
সারাদিনের কেনাকাটায় সবাই ক্লান্ত হলেও কারোর মুখে ক্লান্তির ছাপ নেই, কারণ বাড়ির প্রতিটি কোণে এখন শুধু বিয়ের আনন্দ। ড্রয়িং রুমে বড় বড় শপিং ব্যাগগুলো রাখা হলো। রাফি দৌড়ে গিয়ে একটা ব্যাগ খুলে বলল, দেখি দেখি ভাবির শাড়িটা কেমন। নুসরাত দৌড়ে এসে বলল, আই দুষ্টু, এখনই খুলবি না। সবাই হেসে উঠল। নানু হেসে বললেন, আর 2 দিন পর তো সব দেখবি, এত তাড়া কিসের? রাফি মুখ ফুলিয়ে একপাশে গিয়ে বসলো। ফরহাদ তার কাঁধে হাত রেখে বলল, রাগ করিস না, বিয়ের দিন তোকে সবার আগে দেখাবো। কথা দিলেন? কথা দিলাম। রাফি খুশি হয়ে ফরহাদকে জড়িয়ে ধরল। পরদিন সকাল, ফজরের নামাজ শেষে বাড়ির উঠোনে শুরু হলো গায়ে হলুদের প্রস্তুতি। রঙিন কাপড় দিয়ে পুরো উঠান সাজানো হয়েছে। চারদিকে ফুলের মালা, আলোকসজ্জা আর রঙিন বেলুন। পাড়ার খালারা, মামিরা আর আত্মীয় স্বজন একে একে এসে উপস্থিত হতে লাগলেন। নুসরত নিজের রুমে বসে আছে। তার হাতে হালকা মেহেদির রং ফুটে উঠেছে। তার বান্ধবীরা তাকে ঘিরে বসে গল্প করছে। একজন বান্ধবী বলল, আজকে তোকে একদম রাজকন্যার মতো লাগছে। নুসরাত লজ্জা পেয়ে শুধু হাসল। এদিকে ফরহাদকেও সবাই হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে উঠানে নিয়ে এলো। রাফি চিৎকার করে বলল, আজকে ভাইয়াকে কেউ ছাড়বে না। সবাই হেসে উঠল। প্রথমে নানু ফরহাদের কপালে হলুদ লাগিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমাদের দুজনকে সুখে রাখুক, ভালো রাখুক, একে অপরের জন্য রহমত বানিয়ে দিক। সবাই একসাথে বলল, আমিন। তারপর একে একে সবাই ফরহাদকে হলুদ মাখিয়ে দিল। রাফি সুযোগ বুঝে পুরো মুখে হলুদ মেখে দিল। আরে পাগল, এত হলুদ কে লাগায়? আজকে আপনাকে ছাড়া হবে না। সবাই হাসতে হাসতে লুটোপুটি। অন্যদিকে নুসরাতের গায়েও একে একে সবাই হলুদ মাখিয়ে দিল। নুসরাতের চোখে তখন আনন্দের অশ্রু। তার আম্মু এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ছোট মেয়েটা কবে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। নুসরাত মায়ের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। আম্মু, আমি তোমাদের খুব মিস করব। তার আম্মুও চোখের পানি লুকোতে পারলেন না। ঠিক তখন ফরহাদের আম্মু এগিয়ে এসে নুসরাতের মাথায় হাত রেখে বললেন, কেঁদো না মা, তুমি শুধু আমার ছেলের বউ নও, আজ থেকে আমার মেয়েও। কথাটা শুনে নুসরাত আবারও আবেগে জড়িয়ে ধরল তাকে। বিকেলের দিকে শুরু হলো ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। রাফি আর তার বন্ধুরা নাচ গান করে সবাইকে হাসিয়ে দিল। মামা মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আজকের এই হাসি যেন সারা জীবন আমাদের পরিবারে থাকে। সবাই করতালি দিল। অনুষ্ঠান শেষে ফরহাদ আর নুসরাত কয়েক মুহূর্তের জন্য ছাদে গেল। সূর্য ডুবে যাচ্ছে। হালকা বাতাসে নুসরাতের চুল উঠছে। ফরহাদ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে বলল, কালকের পর তুমি আমার জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে যাবে। নুসরাত মুচকি হেসে বলল, আর তুমি বলে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। ফরহাদ আলতো করে বলল, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসা সবসময় হালাল, সুন্দর আর অটুট রাখেন। আমিন। দুজন আকাশের দিকে তাকিয়ে নীরবে দোয়া করল। নিচ থেকে আবার রাফির ডাক ভেসে এলো, ভাইয়া, ভাবি, কাল কিন্তু বিয়ে, আজকে আর গল্প না, নিচে শোন। দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে নিচে নেমে এলো। সবার মুখে এখন একটাই অপেক্ষা। আজ সেই প্রতীক্ষার দিন। ভোরের আলো ফুটতেই পুরো বাড়ি উৎসবের রঙে রঙিন হয়ে উঠল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর প্রতিবেশীদের আনাগোনায় চারদিকে আনন্দের আমেজ। ফরহাদ ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করল, আল্লাহ আমাদের এই নতুন জীবনকে ভালোবাসার শান্তি আর রহমতে ভরিয়ে দিও, আমিন। অন্যদিকে নুসরাতও নামাজ শেষে আল্লাহর কাছে চোখ ভরা অশ্রু নিয়ে দোয়া করল। সকালের ব্যস্ততা কাটিয়ে বিকেলের দিকে শুরু হলো বরযাত্রার প্রস্তুতি। অফ হোয়াইট পাঞ্জাবি, সাদা পায়জামা আর মাথায় পাগড়ি পরে ফরহাদকে যেন রাজপুত্রের মতো লাগছিল। রাফি দৌড়ে এসে বলল, ভাইয়া, আজকে কিন্তু একদম হিরো লাগছে। সবাই হেসে উঠল। নানু এগিয়ে এসে ফরহাদের কপালে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাদের সংসারে বরকত দান করুক, সব বিপদ আপদ থেকে হেফাজত করুক। সবাই একসাথে বলল, আমিন। কিছুক্ষণ পর বরযাত্রা নুসরতদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। নুসরতকে লাল বেনারসি, সোনালি গয়না আর হালকা সাজে সত্যিই রাজকন্যার মতো লাগছিল। ফরহাদ এক মুহূর্ত তাকিয়ে থেকে মুচকি হেসে ফেলল। কাজী সাহেব সবাইকে নিয়ে বসলেন। কাবিননামা পড়া হলো। কাজী সাহেব নুসরতকে জিজ্ঞেস করলেন, আপনি কি ফরহাদকে স্বামী হিসেবে কবুল করলেন? নুসরত মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম।
3বার কবুল করার পর একই প্রশ্ন ফারহাদকেও করা হলো। ফারহাদ দৃঢ় কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে চারদিকে ধ্বনিত হলো আলহামদুলিল্লাহ। সবাই আনন্দে করতালি দিল। দুজনের জন্য দোয়া করা হলো। মামা চোখ মুছতে মুছতে বললেন, আজ থেকে তোরা শুধু দুজন মানুষ নস, একে অপরের দায়িত্ব। ফারহাদ মাথা নেড়ে বলল, ইনশাল্লাহ আমি নুসরাতকে সবসময় সম্মান ভালোবাসার যত্নে রাখবো। ফারহাদের আম্মু নুসরাতকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুমি শুধু আমার ছেলের স্ত্রী নও, তুমি আমার মেয়ে। নুসরাত আবেগে তার হাত ধরে বলল, আম্মু, আমি সব সময় আপনাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করব। এরপর সবাই একসাথে রাতের খাবার খেলো। রাফিয়া আবারও তার দুষ্টুমি শুরু করলো। ভাইয়াম, এখন তো ভাবিকে আর লুকিয়ে কথা বলতে হবে না। সবাই আবার হেসে উঠল। রাত গভীর হলে নবদম্পতিকে নতুন ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটি ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। নুসরাত লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ফরহাদ ধীরে ধীরে তার সামনে এসে বসলো। আলহামদুলিল্লাহ, আজ থেকে তুমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। নুসরাত মুচকি হেসে উত্তর দিল, আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। ফরহাদ তার দিকে তাকিয়ে বলল, একটা প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি? সুখে দুঃখে হাসি কান্নায় আমরা কখনো একজন আরেকজনের হাত ছেড়ে দেব না। নুসরাত আলতো করে নিজের হাত ফরহাদের হাতে রেখে বলল, ইনশাল্লাহ কখনো না। দুজনে একসাথে আল্লাহর কাছে নতুন জীবনের জন্য দোয়া করল। জানালার বাইরে পূর্ণিমার আলো। নতুন এক জীবনের পথ চলা শুরু হলো তাদের। ভালোবাসা, বিশ্বাস, সম্মান আর পারিবারিক বন্ধনের এই গল্প এখানেই শেষ হলেও ফরহাদ আর নুসরাতের সুন্দর সংসারের গল্প চলতে থাকবে আজীবন।